হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তোমাদের বায়োমলিকুলসের চ্যাপ্টার শুরু হয়ে গেল। বায়োমলিকুলসে তোমাদের কিন্তু অনেকগুলো টপিক রয়েছে। প্রথমে তোমাদের কার্বোহাইড্রেট পড়তে হবে, তারপরে অ্যামাইনো অ্যাসিড পড়তে হবে, তারপরে প্রোটিন সেকশন রয়েছে, প্রোটিনের পরে নিউক্লিক অ্যাসিড সেকশন রয়েছে। অনেকগুলো টপিক নিয়ে কিন্তু এই বায়োমলিকুলস রয়েছে। তো খুবই সহজ একটা চ্যাপ্টার, খুব ভালো লাগবে তোমাদের। অনেকটাই বায়োলজির মতো, মানে বায়োলজিতে অনেক জিনিসপত্র তুমি পড়েছো, যে সকল জিনিসগুলো এখানে দেখতে পাবে। ডিএনএ, আরএনএ, হ্যাঁ, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, রাইবোসোম। যাদের বায়োলজি ভালো লাগে তাদের তো এটা ভালো লাগার কথা। আর তোমাদের সবাইকে বলবে একটু বুঝে শুনে পড়াশোনা করবে। কেন বলছি বুঝে শুনে পড়াশোনা করতে? এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তুমি না হলে মার খেয়ে যাবে। মানে তোমাকে লাইন ধরে ধরে কিন্তু পড়তে হবে। এরকম নয় যে মুখস্থ কিছু লিখতে এলো, আমি যা হোক ইনিয়ে বিনিয়ে লিখে দিলাম, 2 নম্বরে 1 নম্বর দিয়ে দিলো, এরকম কিন্তু নয় এখানে। এখানে তোমাকে বুঝতে হবে ভালো করে, তারপরে কিন্তু কোশ্চেনটা সলভ করতে হবে। ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট ফরম্যাটের কোশ্চেন হতে পারে, সাবধান থাকবে, কনসেপ্ট ক্লিয়ার করে রাখো। এখানে যত নাম্বার থাকবে পুরো নাম্বারটাই কিন্তু তোমার দখলে থাকবে, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলোকে একটু ডিপ করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি। অ্যাকচুয়ালি বুঝতে পারবে, তোমাদের হেল্প হবে যে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে, এই লাইনগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে শুরু কিয়া যায়। আচ্ছা, ফার্স্ট কার্বোহাইড্রেট যেহেতু দিয়ে শুরু করব, কার্বোহাইড্রেট সেকশন দিয়ে আমরা শুরু করব, তো কার্বোহাইড্রেট কি এই জিনিসটা আমরা পড়ে নেব বা বুঝে নেব, তারপরে ওর সম্বন্ধে ডিটেল ডিসকাশন করব। কার্বোহাইড্রেট জিনিসটা কি? কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন হবে। পলিহাইড্রক্সি বলতে একের অধিক ওএইচ গ্রুপ থাকলে তাদেরকে পলিহাইড্রক্সি কম্পাউন্ড বলা হয়। তোমরা এটা পড়েছো, মনোহাইড্রক্সি, ডাইহাইড্রক্সি, পলিহাইড্রক্সি, এগুলো তোমরা পড়েছো। একের অধিক ওএইচ গ্রুপ থাকে তাদেরকে পলিহাইড্রক্সি কম্পাউন্ড বলা হয়। তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড হতে পারে বা কিটোন হতে পারে। তাহলে একের অধিক ওএইচ গ্রুপ থাকবে কার্বোহাইড্রেটে, তাহলে একের অধিক হচ্ছে ওএইচ গ্রুপ থাকবে, ওএইচ ফাংশনাল গ্রুপ। আর কি হতে হবে? আর হচ্ছে তাহলে এন সংখ্যক একটা ওএইচ গ্রুপ থাকবে। আর কি হতে হবে? অ্যালডিহাইড থাকতে হবে, অ্যালডিহাইড সিএইচও, অথবা হচ্ছে কিটোন গ্রুপ থাকতে হবে, সিও গ্রুপ থাকতে হবে, অ্যালডিহাইড বা কিটোন থাকতে হবে। আর ওরা যেন অপটিক্যালি অ্যাক্টিভ হয়, আলোক সক্রিয় হয়। আলোক সক্রিয় হতে হবে, এবং তার সঙ্গে কি হতে হবে? আলোক সক্রিয় হতে হবে বা অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। অপটিক্যাল অ্যাক্টিভিটির তোমাদের সূত্র আমি বলে দিয়েছি। অপটিক্যাল অ্যাক্টিভ কখন হবে সূত্র নয়, তার থিওরিটা আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিনে শিখেছো, ক্লাস 11-এ শিখেছো। ওই প্লেন পোলারাইজড লাইটের তলকে, যদি প্লেন পোলারাইজড লাইটের তলকে যদি কোনো কম্পাউন্ড বাম দিকে বা ডান দিকে রোটেট করাতে পারলে, ওই যে প্লাস মাইনাস বা ছোট ডি ছোট এল, তাহলে পড়িয়েছিলাম না, ডেক্সট্রোরোটারি লিভোরোটারি, তখন অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তাহলে এই ধরনের ক্রাইটেরিয়া যুক্ত কম্পাউন্ডকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, তো এটাই এখানে লেখা রয়েছে। দেখো যে আলোক সক্রিয় ধর্মবিশিষ্ট, দেখো আলোক সক্রিয় অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড হতে পারে বা পলিহাইড্রোক্সি কিটোন হতে পারে, বা হচ্ছে তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন, এবং যারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ তারা হচ্ছে কার্বোহাইড্রেট। বা আরো ঘুরিয়ে বলতে পারে ব্যাক সাইড দিয়ে, যে সকল যৌগের আদ্র বিশ্লেষণ ফলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়, মানে এই সকল কার্বোহাইড্রেটকে যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে আবার ঘুরপথে, মানে যেগুলো থেকে উৎপন্ন হয়েছিল আর আদ্র বিশ্লেষণ করলে ওই পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হবে, তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আনলাইন করে রাখবে, এমনি ডিপ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে রাখা দরকার, যে এই যে সিএইচও বা সিও, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু ফ্রি অবস্থায় থাকতে পারে, মানে ফ্রি সিএইচও দেখতে পাবে অনেক সময়, আবার অনেক সময় সিএইচও দেখতে পাবে না, ওরা কিন্তু যুক্ত অবস্থায় থাকে। অনেক সময় মুক্ত অবস্থায় থাকতে পারে, অনেক সময় মুক্ত অবস্থায় থাকে না, যুক্ত অবস্থায় থাকে, দেখতে পাবে। অ্যাসিটাল বা কিটাল হিসাবে থাকে, হেমি অ্যাসিটাল, কখনো কখনো অ্যাসিটাল হিসাবে, কখনো কিটাল হিসাবে বা হেমিকিটাল হিসাবে। সব নতুন নতুন লাগছে লাইনগুলো, তাই না? কথাগুলো নতুন লাগছে, সব শিখিয়ে দেবো সব। হেমিয়াসিটাল, হেমিকিটাল, কিটাল, স্যার কিটাল, হেমিয়াসিটাল, এগুলো কি হচ্ছে? আসছি আসছি। তো এটাই লেখা রয়েছে, দেখো যে কার্বোহাইড্রেট আমি পড়িয়ে পড়িয়ে যাব, তোমাদের কোনো অসুবিধা হবে না। কেন পড়িয়ে পড়িয়ে যাচ্ছি? কারণ এখানে লাইন ধরে কিন্তু কোশ্চেন আসতে পারে, বায়োমলিকুলসে যে কোনো জায়গা থেকে লাইন ধরে কোশ্চেন আসতে পারে, ওই জন্য আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে যাব এবং পড়িয়ে পড়িয়ে যাব। কার্বোহাইড্রেট অণুতে উপস্থিত যে অ্যালডিহাইড বা কিটো গ্রুপটি মুক্ত অবস্থায় থাকে না, এটি অনুমধ্যস্থ একটি ওএইচ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল রূপে অবস্থান করে। তাহলে এই যে সিএইচও গ্রুপ বা সিও গ্রুপ না, এটা কিন্তু ওই কার্বোহাইড্রেটের মধ্যে সবসময়ের জন্য ফ্রি অবস্থায় থাকবে না। কিছু কিছু পার্সেন্টের খুবই নগণ্য পরিমাণ এখানে থাকে না, একেবারেই বলে দিয়েছে, কিন্তু কিছু কিছু সিনারিওতে মুক্ত শৃঙ্খল যখন থাকে, কিছু পার্সেন্টেজ খুবই নগণ্য, 0.1% এরকম হচ্ছে ওরা মুক্ত অবস্থায় থাকতে পারে। বেশিরভাগ সময় কিন্তু এরা যুক্ত অবস্থায় থাকে। এই সিএইচও যখন
যুক্ত অবস্থায় থাকে কার সঙ্গে যুক্ত অবস্থায়? এই OH এর সঙ্গে যুক্ত অবস্থায়, এই যে OH গ্রুপের সঙ্গে। তাহলে এই যে CHO গ্রুপগুলো, এই CHO গ্রুপগুলো কার সঙ্গে যুক্ত হয়? OH গ্রুপের সঙ্গে। এরা বন্ধনে অংশগ্রহণ করে, এরকম করে অ্যাটাক করে, এরকম করে এদিকে অক্সিজেনটাকে তুলে দেয়। তার সিস্টেম আছে, সব শিখিয়ে দেবো। তাহলে OH গ্রুপের সঙ্গে CHO গ্রুপের হচ্ছে বিক্রিয়ায় হেমি অ্যাসিটাল উৎপন্ন হয়। আর যদি কিটোনের সঙ্গে যদি যুক্ত হয়, যদি কিটোনের সঙ্গে যদি OH গ্রুপ যুক্ত হয়, কিটোনের লোন পেয়ার যখন এখানে অ্যাটাক করবে, তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে কিটাল ফর্মেশন হবে। তাহলে CHOর সঙ্গে যদি OH গ্রুপ যুক্ত হয় তখন হেমি অ্যাসিটাল তৈরি হয়, আর COর সঙ্গে যখন OH গ্রুপ যুক্ত হয় তখন কিটাল ফর্মেশন হয়। অর্থাৎ এই যে কার্বোহাইড্রেটের মধ্যে এই অ্যালডিহাইড গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপগুলো কিন্তু সবসময় ফ্রি অবস্থায় থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু OH এর সঙ্গে যুক্ত হয়ে তারা হেমি অ্যাসিটাল বা কিটোনের সঙ্গে OH গ্রুপ যুক্ত হয়ে হেমি কিটাল হিসাবে থাকে। ঠিক আছে, তাহলে হেমি অ্যাসিটাল বা হেমিকিটাল অবস্থায় থাকে। মুক্ত অবস্থায় কিন্তু খুব কম পরিমাণে থাকে, মানে CHO ফ্রি অবস্থায় কিন্তু খুব কম পাবে। সব আস্তে আস্তে বুঝে যাবে, যেগুলো শেখাচ্ছি একটু 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 করে একটু একটু ধাতস্থ হও, সব বুঝে যাবে। ঠিক আছে, শুধু আনলাইন করে রাখো, যেসব লাইনগুলো বললাম এই লাইনগুলো একটু ইম্পর্টেন্ট লাইন, এই লাইনগুলো একটু দেখে রাখো। তোমরা যখন পরে নিটের এক্সাম দেবে বা অন্যান্য কম্পিটিটিভ নিট, WBJEE, JEE মেন, জেন পাস, এই সকল যখন কম্পিটিটিভ এক্সাম, আইজারের এক্সাম দেবে, এগুলো লাগবে কাজে। নেক্সট আছে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেটস। তাহলে কিসের ভিত্তিতে প্রথমে আমরা ক্লাসিফাই করছি? স্বাদের ভিত্তিতে, তাদের স্বাদ কেমন তার বেসিসে আমরা ক্লাসিফাই করছি। ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে সুগার। সুগার বাবু কাদের বলবো? তাহলে স্বাদের ভিত্তিতে এদেরকে ক্লাসিফিকেশন করছে। ফার্স্ট ভাগটা হচ্ছে সুগার বা শর্করা, আর একটা হচ্ছে নন সুগার বা হচ্ছে অশর্করা। তাহলে স্বাদের ভিত্তিতে এদের দুটো ভাগে ভাগ করা যায়। সুগার কাদের বলবো? সুগার মানে তুমি তো বলবে স্যার সুগার মানে তো চিনি, ছোটবেলা থেকে জানি। না, সুগার মানে চিনি, ছোটবেলা থেকেই জানি, এইটা কিন্তু এখানে হবে না। হ্যাঁ, সুগার মানে কিন্তু এখানে আলাদা কিন্তু তার বৈশিষ্ট্য থাকবে। যে সকল কার্বোহাইড্রেট যারা হচ্ছে কেলাসাকার পদার্থ হবে। কেলাস কেলাস তুমি সলিড স্টেটে পড়েছো, সেকেন্ড সেমিস্টারে তোমরা না ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো না? সলিড স্টেট, হ্যাঁ তোমরা পড়েছো তো, কঠিন অবস্থা তো ছিল। তাহলে সেখানে তোমরা এটা পড়েছো যে কেলাসাকার পদার্থ কারা, যেখানে হচ্ছে কণাগুলো নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে বহু দূর অবধি বিস্তৃত থাকবে, নির্দিষ্ট একটা গলনাঙ্ক থাকবে, তাই না? তাদেরকে হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ বলা হয়। তাহলে সুগার বা শর্করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তারা কেলাসাকার পদার্থ হবে। মিষ্টি স্বাদযুক্ত হবে গো, স্বাদের ভিত্তিতে ভাগ করছো বাবু, তাহলে মিষ্টি স্বাদযুক্ত হতেই হবে। আর হচ্ছে মানে হতেই হবে মানে কি, সুগার বলছে মানে সুগারের এটা হচ্ছে মানে ক্রাইটেরিয়া আর কি, মিষ্টি স্বাদযুক্ত হতে হবে। এবং যারা জলে দ্রাব্য হবে, জলে কিন্তু দ্রাব্য হতে হবে কাকে? সুগারকে, তাদের শর্করা বা সুগার বলে। এক লাইনে এখানে দেওয়া রয়েছে, তাহলে কেলাসাকার পদার্থ হতে হবে, মিষ্টি স্বাদযুক্ত হতে হবে এবং জলে দ্রাব্য হতে হবে, তাদেরকে সুগার বা শর্করা বলা হয়। সমস্ত মনোস্যাকারাইড গুলো, এদের উদাহরণ দেওয়া রয়েছে। সমস্ত মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড গুলো হচ্ছে সুগার শ্রেণীভুক্ত। আমি তোমাদের একটু পরেই শেখাচ্ছি যে এই মনোস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড কি, ট্রাইস্যাকারাইড কি, অলিগোস্যাকারাইড কি, পলিস্যাকারাইড কি, এগুলো সব আমি একটু পরে আসছি। আপাতত তুমি জেনে রাখো যে মনোস্যাকারাইড, সকল মনোস্যাকারাইড, সমস্ত মনোস্যাকারাইড, এগুলো আনলাইন করে রাখবে। সমস্ত মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এগুলো হচ্ছে সুগার শ্রেণী। কিরকম কোশ্চেন দিতে পারে বলবে, নিচের কোন স্টেটমেন্টটি সঠিক, কোনটি বেঠিক? বলবে সমস্ত মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড গুলো হচ্ছে সুগার শ্রেণীভুক্ত। এই কথাটা ঠিক না ভুল? সত্যমিতাতে আসতেই পারে, না আসার কিছু নেই, তো খেয়াল রাখলেই হলো, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সমস্ত মনোস্যাকারাইড গুলো এবং হচ্ছে অলিগোস্যাকারাইড গুলো কিন্তু সুগার শ্রেণীভুক্ত। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো সবই কিন্তু সুগারের আন্ডারে থাকবে। এগুলো সবাই হচ্ছে কেলোসাকার পদার্থ, মিষ্টি স্বাদযুক্ত এবং জলে দ্রবীভূত হতে পারে। অপরপক্ষে আর একটা ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে নন সুগার বা হচ্ছে অশর্করা। অশর্করা বা নন সুগার কাকে বলবো? অশর্করা বা নন সুগার হচ্ছে নিশ্চয়ই তার উল্টো, সুগারের উল্টো। সুগারে বলা হয়েছিল তারা কেলাসাকার পদার্থ হবে, মিষ্টি স্বাদযুক্ত, জলে দ্রাব্য, নিশ্চয়ই তার উল্টো কেস। এটা হচ্ছে অনিয়তাকার হবে, এটা কেলাসাকার পদার্থ। একটা ক্রিস্টালাইন সলিড আর হচ্ছে কি অ্যামারফাস সলিড। অ্যামারফাস মানে কি? অনিয়তাকার পদার্থ। অনিয়তাকার যেখানে ওই রীতিনীতি মেনে লং ডিস্টেন্স অব্দি তারা হচ্ছে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে না, নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে না, পড়েছো না অনিয়তাকার কঠিনে? আচ্ছা, স্বাধীন হবে এরা, এদের কিন্তু টেস্ট থাকবে না, তাই না? এদের হচ্ছে টেস্ট থাকবে না, জলে অদ্রাব্য হবে, এরা কিন্তু জলে অদ্রাব্য হবে, খেয়াল রাখতে হবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে তো সলিড স্টেট পড়েছো, হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে তোমরা
সলিড স্টেট পড়েছো, সেখানে ছিল এইসব জিনিসগুলো। তাহলে অনিয়তাকার, স্বাধীন, জলে অদ্রাব্য বা যদি দ্রবীভূত হয় তাহলে খুব কম দ্রাব্য হবে, তাদেরকে নন সুগার বলা হবে। বলছে পলিস্যাকারাইড গুলো হচ্ছে এই শ্রেণীর আন্ডারে। এখানে বলা হয়েছিল মনোস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড গুলো সুগার শ্রেণীভুক্ত, আর নন সুগার হচ্ছে পলিস্যাকারাইড গুলো। আনলাইন করে রাখো, আমি একটু পরে শেখাচ্ছি মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো অলিগোস্যাকারাইড, এই সকল জিনিসগুলো কি আমি বলে দিচ্ছি। পলিস্যাকারাইড গুলোর উদাহরণ কি? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো সব পলিস্যাকারাইডের উদাহরণ। এগুলো কিন্তু সকল কিন্তু নন সুগারের আন্ডারে পড়বে, মনে থাকবে। হয়ে গেল। তাহলে স্বাদের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে নন সুগার। এরপরে আরেকটা ক্লাসিফিকেশন করছি, সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণের বিক্রিয়ার বেসিসে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস, মানে সুগারের হাইড্রোলিসিস হবে, সুগারের মানে কার্বোহাইড্রেটের হাইড্রোলিসিস হবে। হাইড্রোলিসিসের ফলে কি ধরনের যৌগ পাওয়া যাবে তার বেসিসে আমরা ক্লাসিফিকেশন করব। মন দিয়ে শুনবে। এক্ষুনি বলছিলাম না মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এই তো এবার চলে এলো। বলছে আর্দ্র বিশ্লেষণ দেখো, কার্বোহাইড্রেটের আর্দ্র বিশ্লেষণ বলতে ওকে হচ্ছে অ্যাসিড মিশ্রিত জল বা হচ্ছে ক্ষার মিশ্রিত জলের প্রেজেন্সে রিয়াকশন করালে ওরা যতগুলো ইউনিট নিয়ে গঠিত হয় সবগুলো ভেঙে যায়। আর্দ্র বিশ্লেষণ তোমরা পড়েছো তো, আয়নিক ইকুইলিব্রিয়ামে পড়ানো হয়েছিল, আয়নের সাম্যাবস্থায় সেকেন্ড সেমিস্টারে ছিল, এটা পড়েছো সেখানে। তাহলে আর্দ্র বিশ্লেষণের ফলে কে কতগুলো ইউনিট তৈরি করছে তার বেসিসে এটা ক্লাসিফিকেশন হচ্ছে। যদি কার্বোহাইড্রেটের আর্দ্র বিশ্লেষণে নতুন কোনো সরলতম কার্বোহাইড্রেট যদি না পাওয়া যায় বা না পরিণত করা যায়, তখন তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড তাহলে কাদের বলা হয়? একটা তোমাকে উদাহরণ দিয়ে দিলে তুমি আরো ভালো করে বুঝতে পারবে। ধরো সাপোজ কি বলবো কিছু বলবো ধরো সাপোজ এইরকম একটা ইটের গাদা তৈরি হয়েছে, ঠিক আছে? এইরকম করে ইটের গাদা তৈরি হয়েছে, এরকম করে ইটের গাদা তৈরি করা হয়েছে। ইটের গাদাটা কাকে, মানে এর স্মলেস্ট ইউনিটটা কি? স্মলেস্ট ইউনিট হচ্ছে এই সকল ইট, এক একটা ইট হচ্ছে স্মলেস্ট ইউনিট। তাহলে এই যদি গাদাটাকে যদি ভাঙা হয়, মানে পুরো ইটকে টুকরো টুকরো করতে পারে, এই ইটের গাদাকে যদি মানে নড়িয়ে দেওয়া হয়, তাহলে কি পাবো? এখান থেকে এইরকম ছোট ছোট ইট পাবো, এরকম ছোট ছোট ইট পাবো, এরকম ছোট ছোট ইট পাবো, তাই না? তুমি ভাবো এটা একটা কার্বোহাইড্রেট, এর আদ্র বিশ্লেষণ করা হচ্ছে, এর হচ্ছে হাইড্রোলিসিস করা হচ্ছে, বা হচ্ছে আদ্র বিশ্লেষণ করা হচ্ছে। তাহলে তুমি ইটের গাদার এখানে হচ্ছে নড়িয়ে দেওয়া হচ্ছে, আর কার্বোহাইড্রেটের ক্ষেত্রে অ্যাসিড বা ক্ষার দিয়ে ওকে আদ্র বিশ্লেষণ করতে, অ্যাসিড মিডিয়ামে আদ্র বিশ্লেষণ করা হয়। তো একে যদি অ্যাসিড দেওয়া হয় তাহলে এখান থেকে এই ইউনিটগুলো তাহলে আলাদা আলাদা হয়ে যাবে। যেরকম ইটের গাদাকে যদি নড়িয়ে দেওয়া হয়, ইটগুলো আলাদা আলাদা হয়ে যাবে, সেরকম কার্বোহাইড্রেটকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, কার্বোহাইড্রেট যা যা সমন্বয়ে তৈরি হয়েছিল তারা সবাই আলাদা আলাদা হয়ে যায়। তাহলে এই যে এক একটা ইউনিট হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল ইউনিট, এদের সমন্বয়ে তো এই জিনিসটা তৈরি হয়েছিল। এবার মন দিয়ে বুঝবে, ধরো কোনো কার্বোহাইড্রেট তিনটে জিনিস নিয়ে গঠিত হয়েছিল, ঠিক আছে? এবার তার আদ্র বিশ্লেষণ করলে তাহলে কি কি ইউনিট এখান থেকে ভেঙে ভেঙে পাবো? তিনটা জিনিস পাবো, এটা একটা পাবো, এটা একটা পাবো, এটা একটা পাবো, আর এটা একটা পাবো। তাহলে তিনটা এরকম জিনিস পাবো। তাহলে যখন তিনটা এরকম জিনিস পাবো, তাহলে বলতে পারি যে এই ইন্ডিভিজুয়াল এই সকল ইউনিটগুলো এর মধ্যে ছিল, এই কার্বোহাইড্রেটের মধ্যে ছিল। কিন্তু যদি এইরকম কোনো একটা ইউনিট হয় যেটাকে আর ভাঙা যাবে না, তুমি আদ্র বিশ্লেষণ হাইড্রোলিসিস করছো কিন্তু আর তুমি ভাঙতে পারছো না, সেই সেম জিনিসটাই পাওয়া যাচ্ছে, একটা ইটকে আর তুমি ভাঙতে পারবে? তাহলে যদি তাকে আর না ভাঙা যায়, তখন সেইটা হয়ে যাবে, তখন সেই কার্বোহাইড্রেটকে আমরা কি বলবো? মনোস্যাকারাইড বলবো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তাও আরেকবার বলছি। তাহলে এবার কার্বোহাইড্রেটের কেসে আসি। যদি কোনো কার্বোহাইড্রেট অনেকগুলো ইউনিটের সমন্বয়ে গঠিত হয়, তাহলে তার আদ্র বিশ্লেষণে অনেকগুলো জিনিস পাওয়া যাবে, যে যে ইউনিট নিয়ে গঠিত হয়েছিল, তাই না? তখন এই যে জিনিসটাকে বলবো পলিস্যাকারাইড মানে ও অনেকগুলো নিয়ে গঠিত হয়েছিল এবং ওর আদ্র বিশ্লেষণে অনেকগুলো ইন্ডিভিজুয়াল ইউনিট পাওয়া যাচ্ছে। তাহলে এই সকল ইউনিটগুলোকে কি বলবো? মনোস্যাকারাইড। তাহলে ইটের গাদার ইটগুলো হচ্ছে এক একটা মনোস্যাকারাইড, ওকে আর ভাঙা যায় না। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে একদম স্মলেস্ট ইউনিট, ওর আর আদ্র বিশ্লেষণ হবে না। তাহলে যে সকল কার্বোহাইড্রেটে আদ্র বিশ্লেষণে নতুন কোনো জিনিস পাবো না, নতুন কোনো মনোস্যাকারাইড পাবো না, নতুন কোনো স্যাকারাইড পাবো না, তখন তাদেরকে কি বলা হবে? মনোস্যাকারাইড বলা হবে। যদি এরকম হলো যে কোনো একটা কার্বোহাইড্রেট আদ্র বিশ্লেষণে দুটি মনোস্যাকারাইড উৎপন্ন হচ্ছে, তাহলে সে দুটো ইউনিট নিয়ে গঠিত হয়েছিল, তার আদ্র বিশ্লেষণে দুটো জিনিস তৈরি হচ্ছে, দুটো মনোস্যাকারাইড।
তখন তাকে কি বলবো, তখন তাকে বলবো ডাইস্যাকারাইড। তাহলে যার আদ্র বিশ্লেষণে দুটি তৈরি হবে, দুটি মনোস্যাকারাইড তৈরি হবে, তাদেরকে ডাইস্যাকারাইড। যদি কোনো কার্বোহাইড্রেটের আদ্র বিশ্লেষণে 3টি ইট তৈরি হয়, মানে 3টা সেপারেট মনোস্যাকারাইড তৈরি হয়, তখন তাকে বলবো ট্রাইস্যাকারাইড। বুঝতে পেরেছো? এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে যে সকল মনোস্যাকারাইডের আদ্র বিশ্লেষণে নতুন কোনো আর কিছু পাবো না, মানে ইট ভাবো, ইটকে ভাঙলে আর কিছু কি পাবে, মানে ঘরকে ভাঙলে ইট এক একটা করে পাবে, কিন্তু ইটকে তো আর ভাঙা যাবে না। তাহলে আদ্র বিশ্লেষণের শেষ পর্যায়ে হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। ঠিক আছে, তাহলে আদ্র বিশ্লেষণ করে নতুন কোনো ষড়তম কার্বোহাইড্রেটে পরিণত করা যায় না, তাদেরকে মনোস্যাকারাইড বলে। এদের সাধারণ সংকেত হচ্ছে এইটা, এগুলো লাগবে না, এগুলো এমনি জাস্ট আমি লিখেছি সাধারণ সংকেতগুলো, এগুলো তোমাদের লাগবে না। তাহলে এটা হচ্ছে মনোস্যাকারাইড বলা হয় এদের। দেওয়া রয়েছে। আর উদাহরণগুলো এখন মনে রাখো, পরে আমি তোমাকে শিখিয়ে দেবো, তোমাকে মুখস্থ করতে হবে না, সব তুমি তোমার মনে থাকবে সবসময়। এখন আপাতত মনে রাখো অ্যারাবিনোজ, সংকেত কিছু করতে হবে না, রাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো মনে রাখতে পারো। কিন্তু একটু পরে তোমাদের এমন ট্রিক শিখিয়ে দেবো, এই ক্লাসে বা পরের ক্লাসে তোমাদের এমন টেকনিক শিখিয়ে দেবো, মুখস্থ করতে হবে না, তোমার মনে থেকে যাবে এমনিতে। এখন করো, শুরুতে তোমার মনে হবে, তা না করলে যদি পরীক্ষায় চলে আসে আমি টেকনিক শিখিয়ে দেবো বাবু। হুম, আমি হাতটা তোমার এমনি এমনি ভাবে ছাড়বো না। আচ্ছা, নেক্সট হচ্ছে অলিগোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে যে সকল কার্বোহাইড্রেটের আদ্র বিশ্লেষণে নতুন কোনো মনোস্যাকারাইড পাবো না। অলিগোস্যাকারাইড বলছে যে সকল কার্বোহাইড্রেটের আদ্র বিশ্লেষণ বলে 2 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যাবে, 2 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যাবে। তাহলে সেই ইটের গাদাকে ভাঙলে, যে ইটের গাদাকে ভাঙলে 2 থেকে 10টা ইট পাওয়া যাবে। হ্যাঁ, যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ বলে 2টা মনোস্যাকারাইড বা 2, 3, 4, 5 মোট 10টা অবধি মনোস্যাকারাইড পাওয়া যাবে, তাদেরকে আমরা কি বলবো? অলিগোস্যাকারাইড বলবো। এখানে তাদের উদাহরণ দেওয়া রয়েছে, দেখো। আচ্ছা, অলিগোস্যাকারাইডের আন্ডারে কি হতে পারে? অলিগোস্যাকারাইডের আন্ডারে কি হতে পারে, মানে আদ্র বিশ্লেষণ কোনো একটা কার্বোহাইড্রেটে আদ্র বিশ্লেষণে দুটো মনোস্যাকারাইড পাওয়া গেল, দুটো মনোস্যাকারাইড পাওয়া গেল, তাহলে এটাকে কি বলবো? ডাইস্যাকারাইড বলবো। দুটো পাওয়া যাচ্ছে, ডাইস্যাকারাইড। যদি কারোর একটা আদ্র বিশ্লেষণে 3টি যদি ইউনিট পাই, তখন এটাকে কি বলবো? ট্রাইস্যাকারাইড বলবো। 4টা যদি পাওয়া যায়, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, এরকম ভাবে বলবো। তাহলে এই যে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, এগুলো সবই হচ্ছে কি অলিগোস্যাকারাইডের আন্ডারে পড়বে। কারণ অলিগো বলতে তো 2 থেকে 10টা মনোস্যাকারাইড পেতে হবে। এবার 2টা যদি মনোস্যাকারাইড পাওয়া যায়, তার স্পেশাল নাম হচ্ছে ডাইস্যাকারাইড। ডাই মানে 2, দুটো মনোস্যাকারাইড উৎপন্ন হচ্ছে বলে ডাইস্যাকারাইড। 3টে যদি মনোস্যাকারাইড হয়, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, এইভাবে। বুঝতে পেরেছো? তাহলে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা এগুলো সবই হচ্ছে অলিগোর আন্ডারে পড়বে। ঠিক আছে, হলো। এবার এখানে এই যে লেখা রয়েছে, দেখো, আদ্র বিশ্লেষণের ফলে মনোস্যাকারাইডের সংখ্যা অনুযায়ী এদের ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড এগুলোতে আমরা ভাগ করতে পারি। বোঝা গেছে নিশ্চয়ই? এবার ডাইস্যাকারাইড এখানে দিয়েছে, দেখো ডাইস্যাকারাইড, তাহলে যাদের আদ্র বিশ্লেষণে 2টি মনোস্যাকারাইড উৎপন্ন হবে, সেটা 2টি মনোস্যাকারাইড একই হতে পারে বা আলাদা আলাদা টাইপের হতে পারে। এখানে দেওয়া রয়েছে, যেমন হচ্ছে সুক্রোজ। সুক্রোজকে তুমি আদ্র বিশ্লেষণ করলে কি পাবে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবে। তাহলে গ্লুকোজ একটা ইউনিট, সুক্রোজ একটা ইউনিট, তাহলে গ্লুকোজ একটা, ফ্রুক্টোজ একটা ইউনিট, তাহলে গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড, ওগুলো যুক্ত হয়ে তো সুক্রোজ তৈরি করেছিল। তাহলে সুক্রোজের আদ্র বিশ্লেষণে যেহেতু দুটো ইউনিট পাওয়া যায়, তাই সুক্রোজকে আমরা কি বলবো? ডাইস্যাকারাইড বলবো, এবং এটা অলিগোস্যাকারাইডের আন্ডারে পড়বে। নেক্সট হচ্ছে ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড যে সকল স্যাকারাইডের কার্বোহাইড্রেটের আদ্র বিশ্লেষণ হয়ে 3টি মনোস্যাকারাইড উৎপন্ন হয়, 3টি একই হতে পারে, 3টা আলাদাও হতে পারে, তখন তাকে কি বলবো? ট্রাইস্যাকারাইড বলবো। উদাহরণ হচ্ছে র্যাফিনোজ, মনে রাখতে পারো উদাহরণ। টেট্রাস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড হচ্ছে যারা আদ্র বিশ্লেষিত হয়ে 4টা মনোস্যাকারাইড উৎপন্ন করবে, 4টা আলাদা হতে পারে, একই হতে পারে, তাদেরকে বলা হয় টেট্রাস্যাকারাইড। উদাহরণ হচ্ছে স্ট্যাচিওজ। এই ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড এগুলো মনে রাখতে পারো। ডাইটাও মনে রাখবে, ডাই, টেট্রা, এগুলো ডাইটা বেশি করে মনে রাখবে। এটা মনে রাখতে পারো। মনোস্যাকারাইড তো আমি শিখিয়ে দেবো, মনোস্যাকারাইড অসুবিধা হবে না। বোঝা গেল নিশ্চয়ই? ওকে, এরপর হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড এবার বুঝতে পেরে গেছো, মনোতে আদ্র বিশ্লেষণে আর কোনো মনোস্যাকারাইড উৎপন্ন হবে না। আচ্ছা, অলিগোস্যাকারাইডে আদ্র বিশ্লেষণে 2 থেকে 10টা মনোস্যাকারাইড উৎপন্ন হয়, আর পলিস্যাকারাইডে আদ্র বিশ্লেষণে 10-এর থেকে বেশি মনোস্যাকারাইড উৎপন্ন হবে, 10-এর থেকে বেশি মনোস্যাকারাইড উৎপন্ন হবে, তাদেরকে বলা হয় পলিস্যাকারাইড, তাই না? তাহলে যে সকল কার্বোহাইড্রেটের আদ্র বিশ্লেষণ বলে বহু সংখ্যক মনোস্যাকারাইড উৎপন্ন হয়, তাদের পলিস্যাকারাইড বলা হয়। এগুলো হচ্ছে স্বাধীন যৌগ, এ ফুটন্ত জলের সঙ্গে কলয়েড গঠন করে। তাহলে এই পলিস্যাকারাইডগুলো, এই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখবে তো, এরা স্বাধীন হয়, ফুটন্ত জলের সঙ্গে কলয়েড গঠন করে, বৈশিষ্ট্যটা একটু খেয়াল রাখবে। অধিকাংশ পলিস্যাকারাইডের সংকেত হচ্ছে এইটা, এগুলো লাগবে না, উদাহরণগুলো করে রাখতে পারো। স্টার, সেলুলোজ, গ্লাইকোজেন,
এগুলো হচ্ছে সব পলিস্যাকারাইডের উদাহরণ, আনলাইন করে রাখো কেমন। এই উদাহরণগুলো কিন্তু তোমার পরে কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিজারণ ধর্মের বেসিসে কার্বোহাইড্রেট হিসেবে, এটা খুবই ইন্টারেস্টিং যে বিজারণ ধর্মের বেসিসে আমরা কার্বোহাইড্রেটকে কত ধরনের ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে বিজারক সুগার, আর একটা হচ্ছে অবিজারক সুগার। বিজারক সুগারকে ইংরেজিতে বলা হয় রিডিউসিং সুগার, আর অবিজারক সুগারকে বলা হয় নন রিডিউসিং সুগার। খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে যে সকল জিনিসগুলো ডিসকাস করা দরকার বা করা হবে, এই সকল জিনিসগুলো তোমাদের এখন এই সেমিস্টারে পড়ানো হয়নি। এগুলো তোমরা পাবে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড অর্গানিকের একটা চ্যাপ্টার রয়েছে ক্লাস 12-এ। অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, ওই চ্যাপ্টারে কিন্তু এই বিজারক এবং নন বিজারকের যে কনসেপ্টটা ইউজ হবে সেগুলো রয়েছে। তবে চিন্তা করার দরকার নেই, মেহু না। তো আমি তোমাদের কনসেপ্টটা এখানে ক্লিয়ার করে দেবো, যেগুলো অ্যালডিহাইড কিটোনে যেগুলো রয়েছে ওইগুলোই এখানে ক্লিয়ার করে দেবো, দিয়ে এই জিনিসগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো মানে কনসেপ্টের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, রিডিউসিং সুগার বা বিজারক সুগার, আর একটা হচ্ছে অবিজারক সুগার বা নন রিডিউসিং সুগার। এই জিনিসটা কি বলছে যে কিছু কিছু কার্বোহাইড্রেট রয়েছে, যে সকল কার্বোহাইড্রেট টলেন্স বিকারক এবং ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে। এবার তোমার স্বাভাবিকভাবে এক্ষুনি প্রশ্ন চলে এসছে, স্যার টলেন্স কি আর ফেলিং কি আর বেনেডিক্ট কি? টলেন্স দ্রবণ, ফেলিং দ্রবণ, হ্যাঁ টলেন্স বিকারক, ফেলিং দ্রবণ বা বেনেডিক্ট দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ। তাহলে টলেন্স দ্রবণ, সরি টলেন্স বিকারক, ফেলিং দ্রবণ আর হচ্ছে বেনেডিক্ট দ্রবণ, এদেরকে বিজারিত করতে পারে যে সকল কার্বোহাইড্রেট। তাহলে সেই সকল কার্বোহাইড্রেট হচ্ছে বিজারক কার্বোহাইড্রেট বা বিজারক সুগার, যারা টলেন্স বিকারক, ফেলিং দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ এদেরকে বিজারিত করতে পারে। তাহলে অন্যকে বিজারিত করছে, নিজে তাহলে জারিত হবে। তাহলে কার্বোহাইড্রেট নিজে জারিত হবে, আর ওই টলেন্স দ্রবণ বা টলেন্স বিকারক, ফেলিং দ্রবণ ওদেরকে বিজারিত করবে, ঠিক আছে। তাদেরকে বলা হয়, সেই সকল কার্বোহাইড্রেটকে কি বলবো আমরা? সেই সকল কার্বোহাইড্রেটকে বলবো রিডিউসিং সুগার বা বিজারক সুগার বলা হবে। এবার গল্প হচ্ছে এই ফেলিং দ্রবণ কি জিনিস, টলেন্স বিকারক কি জিনিস, বেনেডিক্ট দ্রবণ কি জিনিস, এবং এদেরকে রিডিউস করে কি লাভ এবং এদের রিডাকশনে কি উৎপন্ন হয়, এই সকল জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবে। তুমি আপাতত এটা শুধু একটু মনে রেখে দাও যে যারা টলেন্স বিকারক, ফেলিং দ্রবণ, বেনেডিক্ট দ্রবণকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং বা বিজারক সুগার বলে। আন্ডারলাইন করে রাখো, এটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, আমি একটু পরে যদিও ডিসকাস করবো এগুলো নিয়ে। আচ্ছা, তাও আন্ডারলাইন করে রাখো, সকল মনোস্যাকারাইড, এক্ষুনি পড়লে মনোস্যাকারাইড কারা হয়, যাদেরকে ভাঙলে আদর বিশ্লেষণ করলে আর কোনো নতুন কিছু মনোস্যাকারাইড পাবে না। তাহলে সকল মনোস্যাকারাইড হচ্ছে, সেটা অ্যালডোজ হতে পারে বা কিটোজ হতে পারে। এবার আবার একটা নতুন টার্ম এলো, অ্যালডোজ আর কিটোজ। তাহলে একটু বলে দিই, অ্যালডোজ কাদের বলা হবে, কিটোজ কাদের বলা হবে। যে সকল কার্বোহাইড্রেটে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, সিএইচও গ্রুপ থাকবে, তাদেরকে অ্যালডোজ বলবো। যে সকল কার্বোহাইড্রেটে কিটো গ্রুপ থাকবে তাদেরকে কিটোজ বলবো। অ্যালডোজের উদাহরণ অনেক রয়েছে, অনেক কিছু পাবে, তুমি একটু পরে আমি তোমাকে ছক দেখিয়ে দেবো, তুমি সবই বুঝতে পেরে যাবে। কিটোজের একটা সবচেয়ে পপুলার হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে। তো সকল মনোস্যাকারাইড যাদের আদ্য বিশ্লেষণে আর নতুন কোনো কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, তারা কিন্তু সবাই বিজারক সুগার বা রিডিউসিং সুগার। তাহলে সকল মনোস্যাকারাইড, সেটা অ্যালডোজ হতে পারে বা কিটোজ, মানে কিটোন গ্রুপ থাকতে পারে কার্বোহাইড্রেটে বা অ্যালডিহাইড গ্রুপ থাকতে পারে, সকলেই কিন্তু রিডিউসিং সুগার বা বিজারক সুগারের আন্ডারে পড়বে, মনে থাকবে। আচ্ছা, এবার তোমাদের একটু আমি দেখিয়ে দিতে চাই যে এই যে রিডিউসিং সুগার আর এই নন রিডিউসিং সুগারের এই যে ব্যাপারটা কি, মানে টলেন্স বিকারক আর ফেলিং দ্রবণকে কি করে ওরা। হ্যাঁ, টলেন্স বিকারক কি জিনিস, টলেন্স তোমাদের তো অ্যালডিহাইড কিটোনে পড়ানো হবে, তাও আমি এখানে শিখিয়ে দিচ্ছি। টলেন্স বিকারক, টলেন্স বিকারক কি জিনিস, টলেন্স রিয়েজেন্টের সংক্ষিপ্ত সংকেত কি জানো, সংক্ষেপে এদেরকে, আচ্ছা এইটা অ্যাকচুয়ালি কি জিনিস হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামোনিয়া যুক্ত অ্যামোনিয়া যুক্ত অ্যামোনিয়া যুক্ত অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের সংকেত হচ্ছে AgNO3, AgNO3 এর জলীয় দ্রবণ। তাহলে টলেন্স বিকারক হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ। তাহলে এটা একটা ক্ষারীয় দ্রবণ। দেখো অ্যামোনিয়া রয়েছে মানে কি, অ্যামোনিয়া রয়েছে মানে জলীয় দ্রবণে অ্যামোনিয়া কি উৎপন্ন করে গো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে।
জলীয় দ্রবণে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড, তাহলে এটা একটা ক্ষারীয় দ্রবণ, তাহলে টলেন্স বিকারক কিন্তু একটি ক্ষারীয় বিকারক, এটি একটি ক্ষারীয় বিকারক, এটি একটি ক্ষারীয় বিকারক, এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে ক্ষারীয় বিকারক। এবং এর সংক্ষিপ্ত একটা সংকেত রয়েছে, সেটা হচ্ছে Ag2O হিসাবে লেখা হয়। এটা হচ্ছে সংক্ষেপে, এটা হচ্ছে সংক্ষেপে। সংক্ষেপে টলেন্সকে আমরা কি লিখবো? Ag2O হিসেবে লিখবো, Ag2O হিসেবে আমরা লিখবো টলেন্সকে। তাহলে টলেন্স বিকারক সংকেত হচ্ছে মানে Ag2O। এখানে কি থাকে? সিলভার নাইট্রেট থাকে আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ থাকে, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস সিলভার নাইট্রেট। এবার ঘটনাটা হচ্ছে যখন এই কোনো মনোস্যাকারাইড, ধরো গ্লুকোজ, গ্লুকোজের ফার্স্ট টাইম আমি সংকেতটা লিখছি, গ্লুকোজ হচ্ছে এই রকম দেখতে। তোমরা অনেকে হয়তো লিখেছো, দেখেছো, কিন্তু খেয়াল করনি। ওয়েজটা হচ্ছে এইদিকে থাকে, এইদিকে থাকে, দুটো ওয়েজ হচ্ছে ডান দিকে থাকে, নিচের দুটো হচ্ছে ডান দিকে থাকে, একটা বাম দিকে ওয়েজ থাকবে, একটা হচ্ছে ডান দিকে ওয়েজ থাকবে, আর এখানে হাইড্রোজেন, আর ফাঁকাগুলোতে সবগুলোতে হাইড্রোজেন দেবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্লুকোজের সঙ্গে। তাহলে কি করলাম? প্রথমে দাগ টানলাম, 1 2 3 4টা দাগ দিলাম। এইসব এগুলোতে কি রয়েছে? সব কার্বন আছে, এই জাংশনে সব কার্বন আছে, এই জাংশনে কার্বন আছে। আচ্ছা, নিচ থেকে প্রথম ডান দিকে দুটো হচ্ছে ওয়েজ, একটা বাম দিকে, তারপরে হচ্ছে ডান দিকে ওয়েজ, উপরে সিএইচও থাকবে, নিচে CH2 ওয়েজ থাকবে। এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ডি গ্লুকোজের সংকেত, ডি গ্লুকোজ। এবার ডি কেন বলা হয়? ডিএল তো তুমি হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিনে শিখেছো, নিচ থেকে ফার্স্ট কাইরাল কার্বনের ডান দিকে ওয়েজ থাকে, তাই ডি লেখা হয়েছে। আমি পরে আবার শিখবো, ঠিক আছে? এই গ্লুকোজের সঙ্গে যখন এই টলেন্স বিকারকের বিক্রিয়া হয়, Ag2O যখন বিক্রিয়া হয়, এটা তো টলেন্স, এটা তো টলেন্স রিয়েজেন্ট। টলেন্সের বিকারকে বাবু কি হয়? টলেন্স থেকে কি আসে বলতো? টলেন্স থেকে Ag প্লাস আয়ন আসে, এটা হচ্ছে সিলভার প্লাস আয়ন। এ কে বিজারিত করে, এ কে বিজারিত করে মানে কি? এ কে ইলেকট্রন প্রদান করে। এ বাবুরাম ইলেকট্রন খেয়ে, এ বাবুরাম Ag প্লাস এই ইলেকট্রন খেয়ে কি করে? Ag উৎপন্ন করে, সিলভার। সিলভার হচ্ছে কিন্তু রূপলি বর্ণের এবং অধক্ষেপ উৎপন্ন করে, এটা হচ্ছে রূপলি অধক্ষেপ, রূপালি, এটা হচ্ছে রূপালী অধক্ষেপ। ঠিক আছে, এটাকে বলা হয়, মানে ব্যাপারটা হচ্ছে টেস্ট টিউবের গায়ে যখন, টেস্ট টিউবে যখন এটা নিয়ে টেস্ট করা হয়, গ্লুকোজের সঙ্গে যখন টলেন্স মিশিয়ে দেওয়া হয় না, তখন ওই টেস্ট টিউবের গায়ে পুরো রূপলি একদম চকচক চকচকে একটা লেয়ার তৈরি, আস্তরণ পড়ে যায়, যেটাকে আমরা সিলভার মিরার বলি। এটাকে কি বলি? সিলভার মিরার, সিলভার মিরর বলি, MIRROR, সিলভার মিরার, বা হচ্ছে রূপলি অধক্ষেপ বলা হয় আর কি। সিলভার মিরার বা হচ্ছে সিলভার মানে রূপলি, মিরর মানে তো দর্পণ, সিলভার মিরার বলা হয় আর কি। তো বেসিক্যালি এই মনোস্যাকারাইড গুলো সবাই কিন্তু টলেন্সের সঙ্গে বিক্রিয়া করে এইরকম সিলভার মিরার উৎপন্ন করে, বা রূপলি অধক্ষেপ এইভাবে উৎপন্ন করে, যেটাকে সিলভার মিরার বলা হয়। আচ্ছা, এটা হলো টলেন্সের ব্যাপার। বাকি রইলো ফেলিং আর হচ্ছে বেনেডিক্ট। ফেলিং আর ফেলিং দ্রবণ আর হচ্ছে বেনেডিক্টের গল্প একই রকম। ফেলিং, ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ আর হচ্ছে বেনেডিক্ট দ্রবণ, বেনেডিক্ট সলিউশন, সব একই। বেনেডিক্টও একই রকম কাজ করে, বেনেডিক্ট, বেনেডিক্ট দ্রবণ। এখানে কম্বিনেশন একটু অন্যরকম, এর কম্বিনেশন এর কম্বিনেশন একটু অন্যরকম। আমি ফেলিংটা শুধু দেখিয়ে দিচ্ছি। ফেলিং এ থাকে, ফেলিং এর উপাদান কি? তোমাদের সব অ্যালডিহাইড কিটোনে এগুলো পড়ানো হবে, আমি আর বেশি কিছু বলছি না। এখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ফেলিং 1 থাকে প্লাস ফেলিং 2 থাকে। হ্যাঁ, ফেলিং 1-এ কি থাকে? ফেলিং 1-এ থাকে কপার সালফেটের জলীয় দ্রবণ, এখানে থাকে কপার সালফেটের জলীয় দ্রবণ। আর ফেলিং 2-তে থাকে, ফেলিং 2-তে থাকে সোডিয়াম পটাশিয়াম টার্টেট, সোডিয়াম পটাশিয়াম টার্টেট, সোডিয়াম পটাশিয়াম টার্টেট, বা একে রচেলি সল্টও বলা হয়, রচেলি সল্ট, রচেলি সল্ট, একে রচেলি সল্টও বলা হয়। ঠিক আছে, তাহলে ফেলিং 1 আর হচ্ছে ফেলিং 2 এই দুজনের মিশ্রণ হচ্ছে ফেলিং দ্রবণ। এবার ফেলিং দ্রবণকে সংক্ষেপে কি লেখা হয়? একে Cu2O লেখা হয়। না, Cu2O তো, হ্যাঁ Cu2O, Cu মনে হয় লেখা হয়, Cu লেখা হয়, না Cu2O লেখা হয়, ভুলে যাচ্ছি, Cu2O মনে হয় লেখা হয়। ফেলিং, ফেলিং সলিউশনকে
কি লেখা হয়? হ্যাঁ, ঠিকই আছে, সিউও হিসাবে লেখা হয়, সিউও। ফেলিং দ্রবণকে সিউও হিসাবে লেখা হয় কপারের জন্য, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে সংক্ষেপে লেখা হয়, এটা হচ্ছে সংক্ষেপে লেখা হয়। এবার যখন গ্লুকোজ বা অন্যান্য মনোস্যাকারাইডের সঙ্গে যখন বিক্রিয়া করে, মনোস্যাকারাইডের সঙ্গে যখন বিক্রিয়া করে, আমি পুরোটা লিখছি না, এরা মনোস্যাকারাইডের সঙ্গে বিক্রিয়া করে, ধরো সিও ফেলিং আর কি, ফেলিং দ্রবণ দেওয়া হয়েছে, ফেলিং দেওয়া হয়েছে, দিলে কি হয়, এরা বিক্রিয়া করে এখানে লাল বর্ণের কিউপ্রিক অক্সাইডের অধক্ষেপ ফলে। এটা হচ্ছে লাল বর্ণের, লাল বর্ণ, এই ফড়িং ফড়িং, এটা হচ্ছে লাল বর্ণের এই অধক্ষেপটা উৎপন্ন করে। তাহলে এ বাবু কিন্তু এ কে বিজারিত করে, এই ফেলিংকে কিন্তু বিজারিত করে। ফেলিংয়ে কি থাকে? সিউ প্লাস থাকে, সিউ টু প্লাস আয়ন থাকে। এই সিউ টু প্লাস আয়নকে এ হচ্ছে বিজারিত করে লাল বর্ণের কিউপ্রিক অক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। তো বেসিক্যালি ফেলিং দ্রবণকে বিজারিত করে এই কার্বোহাইড্রেট গুলো লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে, আর টলেন্স আর বেনেডিক্টও একই রকম, সে লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে। বুঝতে পেরেছো? তাহলে যারা যে সকল কার্বোহাইড্রেট এই ফেলিংকে বা বেনেডিক্টকে বিজারিত করে লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন করবে, বা যে সকল কার্বোহাইড্রেট, এগুলো তো কার্বোহাইড্রেট, গ্লুকোজ তো একটা কার্বোহাইড্রেট, জাস্ট একটা উদাহরণ নিয়েছি, যে সকল কার্বোহাইড্রেট টলেন্সকে বিজারিত করে রুপোলি অধক্ষেপ উৎপন্ন করবে বা সিলভার মিরার উৎপন্ন করবে, সেই সকল কার্বোহাইড্রেটকে আমরা কি বলবো? বিজারক সুগার বা রিডিউসিং সুগার বলবো। এখানে তো গ্লুকোজ একটা উদাহরণ মাত্র নিয়েছি। গ্লুকোজ হতে পারে, গ্যালাক্টোজ হতে পারে, টেলোজ হতে পারে, ম্যানোজ হতে পারে, অনেক মনোস্যাকারাইড হয়। আমি সব শিখিয়ে দেবো, সব শিখে যাবে, একদম টেনশন করো না। এতগুলো নাম বলছি, এতগুলো স্ট্রাকচার, স্যার কার ডান দিক কার বাম দিক, এই বম গাছ কিভাবে আঁকছেন, সব শিখিয়ে দেবো আমি, কোনো টেনশন করার দরকার নেই। এগুলোতে সব কার্বন আছে, এটা শুধু খেয়াল রাখো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে রিডিউসিং সুগারের ব্যাপারটা। আর একটা জিনিস তোমাকে বলে রাখি, যে এই যে রিডিউসিং সুগার কারা হয় জানো তো? যাদের এই যে টলেন্স ফেলিং এ কারা সাড়া দেবে, টলেন্স ফেলিং এ সাড়া দেবে মানে রূপলি বন্ডের অধক্ষেপ উৎপন্ন করা বা সিলভার মিরার উৎপন্ন হওয়া, তারাই সাড়া দেয় যাদের হচ্ছে এরকম সিএইচও গ্রুপ থাকে, এরকম 3 সিএইচও গ্রুপ থাকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে থাকবে, দেখবে সিএইচও না থাকলেও কিন্তু তারা টলেন্সকে বিজারিত করতে পারে, সেগুলো এক্সেপশনাল কেস, সেগুলো আসবো আমরা। ফ্রুক্টোজের ক্ষেত্রে যেরকম সেখানে সিও গ্রুপ থাকবে, তাও কিন্তু সে বিজারিত করতে পারবে, অর্থাৎ বিজারক সুগার হিসেবে কাজ করে, সেগুলো পরে আসবো। কিন্তু ইন জেনারেল তুমি জেনে রাখবে, যারা হচ্ছে ফ্রি সিএইচও গ্রুপ যাদের থাকে, যাদের ফ্রি সিএইচও গ্রুপ থাকে, এই সিএইচও গ্রুপ থাকলে কিন্তু তারা টলেন্সের সঙ্গে বিক্রিয়া করে ওরা সিলভার মিরার উৎপন্ন করে, বা বেনেডিক্ট বা ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে লাল বর্ণের কিউপ্রিক অক্সাইডের অধক্ষেপ উৎপন্ন করে। ওটা বোঝা গেল? তাহলে সিএইচও গ্রুপ ফ্রি থাকতে হবে। এবার এখানে এই জিনিসগুলোই আস্তে আস্তে করে আমি ডিসকাস করবো। বিজারক সুগারে কি বললো? যে সকল কার্বোহাইড্রেট ফেলিং, বেনেডিক্ট বা টলেন্স দ্রবণকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং সুগার বলে। সকল মনোস্যাকারাইড যেগুলো অ্যালডোজ বা কিটোজ, এবার তুমি এক্ষুনি আসবে স্যার সিএইচও বা অ্যালডোজ থাকলেই তো আপনি বলছিলেন অ্যালডিহাইড থাকলে টলেন্স ফেলিংকে বিজারিত করতে পারে, আপনি তো কিটোজও বলছেন। আসছি, সব শিখিয়ে দেবো। কিছু কিছু কিটোজ রয়েছে যারা কিন্তু এই মানে বিজারণ বিক্রিয়াটা সম্পন্ন করতে পারে। আচ্ছা, ক্ষারীয় দ্রবণে কিটোজ তথা আলফা হাইড্রোক্সি কিটোনের অণুগুলি আলফা হাইড্রোক্সি অ্যালডিহাইডে পরিণত হয়, তাই এরা বিজারণ ধর্ম প্রদর্শন করে। এই যে উত্তর দিয়ে দিয়েছে, যে অ্যালডিহাইড গুলোই তো, অ্যালডোজ গুলো যেখানে ফ্রি সিএইচও থাকে, আমি তো এক্ষুনি বললাম যে সিএইচও গ্রুপের পাওয়ার রয়েছে, যারা হচ্ছে টলেন্সকে বিজারিত করে, এজি2ও কে বিজারিত করে সিলভারের অধক্ষেপ উৎপন্ন করে। কিন্তু কিটোন তো করে না স্যার, কিটোন তাহলে এখানে দিয়েছিল, এই জন্য এখানে তার এক্সপ্লেনেশন পরের লাইনে দিয়ে দিয়েছে যে ক্ষারীয় দ্রবণে কিটোজ তথা আলফা হাইড্রোক্সি কিটোনের অণুগুলি আলফা হাইড্রোক্সি অ্যালডিহাইডে পরিণত হয়, তাই এরা বিজারণ ধর্ম। খুবই ইম্পর্টেন্ট লাইন, আনলাইন করে রাখো। যখন তুমি কিটোজ দেখবে না, যেরকম একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে ফ্রুক্টোজের সংকেত, ফ্রুক্টোজ CH2OH, এটা হচ্ছে ফ্রুক্টোজ। এরপরে আরো সব রয়েছে, CH2OH রয়েছে, এটা OH হবে, এটা OH হবে, এটা OH হবে, আর সবগুলোতে H থাকবে, H, সব শিখে যাবে, টেনশন নাও না, একদম টেনশন লেনে কা নেই। বলছে যে অ্যালডোজ গুলো তো টলেন্সে সাড়া দেবে, ঠিক আছে, ওরা তো রিডিউসিং সুগার, কিন্তু কিটোন গ্রুপও কিন্তু টলেন্স বিকারকে সাড়া দেয়। কখন সাড়া দেবে? বলছে ক্ষারীয় দ্রবণ হতে হবে এবং আলফা হাইড্রোক্সি কিটোন হতে হবে। আলফা হাইড্রোক্সি কিটোন বলতে
দেখো এই রেসপেক্টে এটা হচ্ছে আলফা, আলফাতে ওএইচ গ্রুপ রয়েছে, তাহলে আলফা হাইড্রোক্সি, আর এটা কিটোন, তাহলে এটা তো এর রেসপেক্টে তো আলফা, আলফা কার্বন, এটা ফাংশনাল গ্রুপের পাশের কার্বনকে আলফা কার্বন বলা হয়। তাহলে এটা হচ্ছে একটা আলফা কার্বন, এটা হচ্ছে একটা আলফা কার্বন। তাহলে আলফা কার্বনের রেসপেক্টে দেখো এখানে হচ্ছে সিও গ্রুপের রেসপেক্টে এটা আলফা কার্বন, তাহলে এটা হচ্ছে আলফা হাইড্রোক্সি কিটোন। এই আলফা হাইড্রোক্সি কিটোন গুলো ক্ষারের প্রেজেন্সে কি হয়, সিএইচও গ্রুপে রূপান্তরিত হয়। এটা ক্ষারের প্রেজেন্সে যখন ওএইচ মাইনাস থাকে, ক্ষারের প্রেজেন্সে এই যে সিএইচ টু ওএইচ আছে না, এ বাবুটা কিসে পরিণত হয়ে যায়, সিএইচও তে পরিণত হয়ে যায়, সিএইচও তে পরিণত হয়ে যায়। এবার সিএইচও তে যদি পরিণত হয়ে যায়, আমরা তো বলেছি সিএইচও গ্রুপ কিন্তু সিলভার মিরার উৎপন্ন করতে পারে টলেন্সের প্রেজেন্সে, বা ফেলিং বা বেনেডিক্ট দ্রবণে সাড়া দেয়। তাহলে এ যদি পরে যদি এই ক্ষারীয় দ্রবণে যদি এতে ট্রান্সফার হয়ে যায়, তাহলে এও দেবে। তাহলে দেখো আমাদের যে ধারণাটা ছিল যে শুধু সিএইচও গ্রুপই টলেন্স ফেলিং এ সাড়া দেয়, বেনেডিক্ট দ্রবণে সাড়া দেয়, তা কিন্তু নয়। যদি সিএইচ টু ওএইচ থাকে এবং তার পাশে যদি একটা সিও থাকে, বা এরকম বলতে পারি সিও গ্রুপের পাশে যদি একটা সিএইচ টু ওএইচ থাকে, বা আলফা হাইড্রোক্সি যদি কিটোন হয়, তখন কিন্তু তারাও কিন্তু টলেন্স ফেলিং বা বেনেডিক্টে সাড়া দিতে পারে। কারণ আলটিমেট যখন ক্ষারীয় দ্রবণে এই বিক্রিয়াগুলো ঘটানো হয়, তো বারবার ক্ষারের কথাটা আসছে কেন, তার কারণ একটু আগে আমি তোমাদের বলেছি বাবু, এই যে বেনেডিক্ট দ্রবণ বা হচ্ছে টলেন্স ফেলিং, এগুলো সবই হচ্ছে ক্ষারীয় দ্রবণ। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে বলেছিলাম না, একটু আগে বলেছিলাম তো, সিলভার নাইট্রেটের সঙ্গে অ্যামোনিয়াম জলীয় দ্রবণ দেওয়া হবে, তাহলে অ্যামোনিয়াম জলীয় দ্রবণ থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, ওইচ মাইনাস আছে তো, ওইচ মাইনাস মানে ক্ষারীয় দ্রবণ। এই ক্ষারীয় দ্রবণে এই সেকশনটা সিএইচও তে ট্রান্সফার হয়। এবার তুমি যদি জানতে চাও স্যার এটা কি করে সিএইচও তে হচ্ছে, সেটা আমি দেখিয়ে দেবো, সেটা নিয়ে তোমার টেনশন নেওয়া দরকার নেই। এইটা তো আমি দেখিয়ে দেবো যে সিএইচও তে কিভাবে কনভার্ট হয়, কিন্তু তুমি আপাতত জেনে রাখো যে এটা সিএইচও তে ট্রান্সফার হয়, এই জন্য কিন্তু টলেন্স ফিলিং এর সময়। তাহলে শুধুমাত্র অ্যালডোজ নয়, কিটোজ গুলো কিন্তু, যেগুলো মনোস্যাকারাইড কিটোজ গুলো, তারাও কিন্তু আলফা হাইড্রোক্সি কিটোন হওয়ার জন্য ক্ষারীয় দ্রবণে, ক্ষার দ্রবণ না হলে হবে না কিন্তু। এবার ক্ষার দ্রবণ হতে বাধ্য, তার কারণ কি, টলেন্স ফেলিং এগুলো তো ক্ষারীয় দ্রবণ এক একটা, এই সকল যে বিকারক গুলো এগুলো তো ক্ষারীয় বিকারক, তাহলে ক্ষারের প্রেজেন্সে এটা সিএইচও তে ট্রান্সফার হয়ে যায়। এই জন্য অনেক অনেকবার এটা বোঝানোর চেষ্টা করছি, এই জন্য সবাই ভুল করে এই জিনিসটা, সবাই মানে বুঝতে পারে না, অ্যাকচুয়ালি গন্ডগোল করে ফেলে। ঠিক আছে, ওই জন্য আমি বারবার ধরে এই জিনিসটা আমি বোঝাতে চাইছি। এবার তোমার একটা জিনিস ডিউ থাকলো, সেটা আমি তোমার ডিউটাকে শোধ করে দেবো, যে এইটা কি করে সিএইচ হতে যাচ্ছে স্যার, একটু এইটা একটু বলে দেবেন আমাদের। ঠিক আছে, আমি ওটা বলে দেবো তোমাদের। ঠিক আছে, আচ্ছা হলো। তাহলে এইটা অনলাইন করে রাখবে যে আলফা হাইড্রোক্সি কিটোনগুলোও কিন্তু ওরা অ্যালডিহাইডে পরিণত হয় এবং ওদের বিজারণ ধর্ম থাকবে। কোনো ডাইস্যাকারাইডে উপস্থিত দুটি মনোস্যাকারাইড এককের মধ্যে একটি বিজারণ কেন্দ্র অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপটি মুক্ত অবস্থায় থাকলে, প্রকৃতপক্ষে হেমিয়াসিটাল বা হেমিকিটাল রূপে অবস্থান করলে সংশ্লিষ্ট ডাইস্যাকারাইডটি বিজারণ ধর্ম প্রদর্শন করে এবং এটি একটি বিজারক সুগার শ্রেণীভুক্ত। বিজারক সুগারে আরেকটা ভালো জিনিস দেওয়া রয়েছে, বলছে যে যদি কোনো ডাইস্যাকারাইড হয়, মনোস্যাকারাইড তো সবই তো টলেন্স ফেলিং বেনেডিক্টকে বিজারিত করবে, বিজারক সুগার, কিন্তু ডাইস্যাকারাইড কি হতে পারে, হতে পারে। বলছে যদি দুটি মনোস্যাকারাইড এককের মধ্যে একটি বিজারণ কেন্দ্র, অর্থাৎ হচ্ছে বিজারণ কেন্দ্র কোনগুলো, অ্যালডিহাইড কেন্দ্র না হলে কিটোন, অ্যালডিহাইড বা কিটোনই তো বিজারণ কেন্দ্র। বলছে কোনো একটি যদি বিজারণ কেন্দ্র, সেটা অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপ, যদি মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় ফ্রি অবস্থায় থাকতে হবে, যুক্ত যেন না হয়ে যায়, তাহলে কোনো একটা দুটো ডাইস্যাকারাইডের মধ্যে, মানে যখন ডাইস্যাকারাইড ফর্মেশন হচ্ছে, মনোস্যাকারাইড যুক্ত হয়ে তো ডাইস্যাকারাইড ফর্মেশন হচ্ছে, বলছে ওই মনোস্যাকারাইড গুলোর মধ্যে কোনো একটার যদি অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ যদি ফ্রি অবস্থায় থাকে বা মুক্ত অবস্থায় থাকে, কি অবস্থা বা মুক্ত অবস্থায় থাকা মানে বলছে যে হেমিয়াসিটাল বা হেমিকিটাল রূপে অবস্থান করে। এই হেমিয়াসিটাল হেমিকিটাল গল্পটা আমি বলে দেবো তোমাদের, বুঝিয়ে দেবো, পরের দিকে বুঝিয়ে দেবো। বলছে ওরা যদি হেমিকিটাল বা হেমিয়াসিটাল রূপে অবস্থান করে, তখন সংশ্লিষ্ট ডাইস্যাকারাইডটি বিজারণ ধর্ম প্রদর্শন করে এবং বিজারক সুগার। এটা অনলাইন করে রাখো, অনলাইন করে রাখো, পরে বুঝে যাবে, তোমরা সব বুঝে যাবে। তাহলে উদাহরণ, মনোস্যাকারাইড সবাই তো অ্যালডোজ বা কিটোজ, সবাই অ্যালডোজ হতে পারে বা কিটোজ হতে পারে, অ্যালডিহাইড যুক্ত মনোস্যাকারাইড হতে পারে বা কিটোন যুক্ত মনোস্যাকারাইড হতে পারে, সবাই কিন্তু কি রিডিউসিং সুগার, যেমন অ্যারাবিনোজ, রাইবোজ, গ্লুকোজ, ম্যানোজ, ফ্রুক্টোজ, এগুলো সবই হচ্ছে মনোস্যাকারাইড। এগুলো সবই কিন্তু রিডিউসিং সুগার, মুখস্থ রাখতে পারো, কিন্তু পরে শিখে যাবে, সব সব নাম মনে রাখবে। ফ্রুক্টোজ কিন্তু একটা কিটোজ, এগুলো সব অ্যালডোজ, অ্যালডিহাইড রয়েছে এগুলোতে, আর এই ফ্রুক্টোজ কিন্তু কিটোজ, এখানে কিটো গ্রুপ থাকবে। আর ডাইস্যাকারাইড ইন্টারেস্টিং, মনোস্যাকারাইড গুলো সবই রিডিউসিং হয়, ডাইস্যাকারাইড সবাই কিন্তু হয় না। এই যে ক্রাইটেরিয়া বললাম, যে কারোর একটা যেন এই বিজারণ কেন্দ্র যেন ফ্রি থাকে, সেটা হেমিকেটাল বা হেমিয়াসিটাল হিসাবে যেন থাকে। ঠিক আছে,
তাহলে ডাইস্যাকারাইডের মধ্যে মল্টোজ, ল্যাকটোজ, এইগুলো একটু ভালো উদাহরণ, এগুলো একটু ভালো করে রাখবে। এই মল্টোজ, ল্যাকটোজ এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড কিন্তু রিডিউসিং, অর্থাৎ টলেন স্পেনিংকে বিজারিত করতে পারে। এটা কিন্তু ইন্টারেস্টিং। নেক্সট হচ্ছে নন রিডিউসিং সুগার, অবভিয়াসলি তার উল্টো কেস, রিডিউসিং এর উল্টো কেস। তাহলে নন রিডিউসিং সুগার কারা হবে? যারা টলেন স্পেলিং বেনেডিক্ট দ্রবণকে বিজারিত করতে পারে না, বা তার সেই সকল বিজারকের সঙ্গে বিক্রিয়া করে, টলেন্সের সঙ্গে বিক্রিয়া করে সিলভার মিরার আসে না, ফেলিং বেনেডিক্টের সঙ্গে বিক্রিয়া করে লাল বর্ণের কিউপ্রিক অক্সাইডের অধাক্য উৎপন্ন করে না, তারা কি হবে? নন রিডিউসিং সুগার। তাহলে নন রিডিউসিং সুগার বুঝতে পেরেছো? আচ্ছা, যারা হচ্ছে ফেলিং টলেন্সকে বিজারিত করতে পারে না তাদের নন রিডিউসিং সুগার বলে। যে সকল ডাইস্যাকারাইডের দুটি মনোস্যাকারাইড এককই বিজারণ কেন্দ্রে, অর্থাৎ অ্যালডিহাইডিক বা কিটোনিক গ্রুপের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। একটু আগে কি বলছিলাম? ডাইস্যাকারাইড হতে পারে, ডাইস্যাকারাইড হতে পারে এবং তারা রিডিউসিং হতে পারে কখন? তাদের মধ্যে কোনো একটা যদি, মানে দুটো মনোস্যাকারাইড মিলে তো ডাইস্যাকারাইড, তাদের কোনোটা একটাতে যদি ফ্রি সিএইচও থাকে, ফ্রি সিএইচও থাকে না, ওটা হেমিয়াসিটাল বা হেমিকিটাল হিসাবে থাকে। বলছে যদি ডাইস্যাকারাইড হয়, ডাইস্যাকারাইড ফ্রি থাকলে তো বলেছে যে রিডিউসিং হতে পারে, কিন্তু যদি না ফ্রি থাকে, অর্থাৎ দেখো বিজারণ কেন্দ্রের অ্যালডিহাইডিক বা কিটোনিক গ্রুপের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে, তারা হচ্ছে বিজারক সুগার। তাহলে দুটি মনোস্যাকারাইড এককই বিজারণ কেন্দ্রের, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনের মাধ্যমে যুক্ত থাকে, তারা অবিজারক সুগার। বিজারক নয়, অবিজারক, অ আছে এই পাশে, সেই কথা বলো। তাহলে যদি দুটো মনোস্যাকারাইড অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের মাধ্যমে যুক্ত থাকে, তখন সেটা কিন্তু নন রিডিউসিং সুগার হবে। উদাহরণ দিলে পরপর করে সব বুঝতে পেরে যাবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ঠিক আছে? তাহলে যদি দুটো মনোস্যাকারাইড যদি পরস্পর অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের মাধ্যমে যুক্ত হয়, মাধ্যমে যুক্ত হলে তার ফ্রি সিএইচও থাকবে কোত্থেকে? ফ্রি সিএইচও, ফ্রি সিও গ্রুপ থাকবে কোত্থেকে? তাই না? তারই মাধ্যমে তো দুটো মনোস্যাকারাইড যুক্ত হচ্ছে, তাহলে নেই, তারা হচ্ছে অবিজারক সুগার। যেমন সুক্রোজের ক্ষেত্রে তুমি দেখতে পাবে। আর যদি যুক্ত হয়, অন্যভাবে যুক্ত হয়, ফ্রি সিএইচও যদি থাকে, তাহলে কিন্তু তারা ডাইস্যাকারাইড হলেও রিডিউসিং সুগার হবে। বোঝা গেছে? তাহলে উদাহরণ দেওয়া রয়েছে ডাইস্যাকারাইডের উদাহরণ সুক্রোজ, ট্রিহ্যালোজ, হ্যাঁ, এগুলো হচ্ছে সব ডাইস্যাকারাইড কিন্তু নন রিডিউসিং। আর কি হতে পারে? পলিস্যাকারাইডও আছে। সমস্ত পলিস্যাকারাইড কিন্তু, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো সবই হচ্ছে নন রিডিউসিং। এটাও খুব ইম্পর্টেন্ট লাইন। তাহলে সকল মনোস্যাকারাইড, সেটা অ্যালডোজ বা কিটোজ, সবাই কিন্তু রিডিউসিং, আর সকল পলিস্যাকারাইড সেগুলো কিন্তু সবাই কিন্তু নন রিডিউসিং হবে। ঠিক আছে? এখানে উদাহরণ দেওয়া রয়েছে। বোঝা গেল? যখন আমরা ওই ইয়েটা পড়াবো না, কার্বোহাইড্রেটে, যখন ওই সুক্রোজ যখন পড়াবো, সুক্রোজের স্ট্রাকচার যখন দেখাবো, সেখানে তোমাদের দেখিয়ে দেবো যে রিডিউসিং কারা হচ্ছে আর নন রিডিউসিং কারা হচ্ছে। ঠিক আছে? মলিসের পরীক্ষা, মলিসের পরীক্ষার মাধ্যমে কি করা হয়? মলিসের পরীক্ষার মাধ্যমে কার্বোহাইড্রেটকে শনাক্ত করা হয়। মলিস টেস্টটার কিন্তু রিয়েজেন্টটা খেয়াল রাখবে। মলিসের রিয়েজেন্ট কোনটা? কার্বোহাইড্রেটের জলীয় দ্রবণে সামান্য পরিমাণ মলিস বিকারক। মলিস বিকারকের সংকেত কি গো? আলফা ন্যাপথলের সঙ্গে 1% অ্যালকোহলীয় দ্রবণ। তাহলে আলফা ন্যাপথলের 1% অ্যালকোহলীয় দ্রবণকে বলা হয় মলিস বিকারক। আলফা ন্যাপথলের সংকেত কি? এটা হচ্ছে ন্যাপথালিন। গোল ঘুরিয়ে দিলাম, এটা হচ্ছে ন্যাপথালিন। এটা আলফা হয়, এটা বিটা হয়। তাহলে আলফা ন্যাপথল বলেছে মানে ন্যাপথল, অল মানে ওএইচ গ্রুপ থাকবে, তাহলে এইখানে একটা ওএইচ গ্রুপ থাকবে, এটা হচ্ছে আলফা ন্যাপথল। তাহলে এই আলফা ন্যাপথলের 1% অ্যালকোহলীয় দ্রবণ। ঠিক আছে? তাহলে 1% অ্যালকোহলীয় দ্রবণ হচ্ছে আলফা ন্যাপথলের, এটা হচ্ছে মলিস বিকারক। তাহলে অ্যালকোহল থাকবে আর হচ্ছে আলফা ন্যাপথল থাকবে। বুঝতে পেরেছো? তাহলে তাকে বলা হচ্ছে মলিস বিকারক। এই মলিস বিকারককে যদি তুমি কার্বোহাইড্রেটের সঙ্গে যদি যোগ করো, ঠিক আছে, বলছে টেস্ট টিউবে তুমি কি নিয়েছো? টেস্ট টিউবে তুমি কার্বোহাইড্রেট নিয়েছো, কার্বোহাইড্রেটের জলীয় দ্রবণ নিয়েছো, তাতে তুমি মলিস বিকারক যোগ করে দিয়েছো, দিয়ে টেস্ট টিউবের গা বেয়ে তুমি কি ঢালছো? H2SO4 যোগ করছো। বলছে H2SO4 মানে কি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি কার্বোহাইড্রেটকে নিয়েছো, টেস্ট টিউবে মিশিয়েছো, জলীয় দ্রবণে মিশিয়েছো, তার সঙ্গে একটু মলিস বিকারককে অ্যাড করেছো। মলিস বিকারক মানে এইটা মিক্সারটাকে অ্যাড করেছো, যে ভালো করে মিশিয়েছো। তারপরে টেস্ট টিউবের গা বেয়ে হালকা হালকা ড্রপ 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 করে তুমি কি মেশাচ্ছ? H2SO4 যোগ করছো। তাহলে ওই তরলটা যেখানে গিয়ে ওই ওর সঙ্গে মিশছে না, H2SO4টা যখন যেখানে তরলের সঙ্গে গিয়ে মিশছে, সেই সংযোগস্থলে বেগুনি বর্ণের একটা বলয় তৈরি হবে, সার্কেল তৈরি হবে। তাহলে বেগুনি বর্ণের বলয় যদি উৎপন্ন হয়, তাহলে বুঝবে যে ওটা হচ্ছে কার্বোহাইড্রেট রয়েছে। তাহলে কার্বোহাইড্রেটের শনাক্তকরণ, কার্বোহাইড্রেট ছাড়া কিন্তু এই টেস্টটা সবসময় দেবে না। তাহলে এই পরীক্ষায় সমস্ত কার্বোহাইড্রেট কিন্তু, সেটা মনোস্যাকারাইড হতে পারে, অলিগোস্যাকারাইড হতে পারে, পলিস্যাকারাইড হতে পারে,
সবাই কিন্তু সাড়া দেয়। তাহলে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড সবাইকে শনাক্তকরণের জন্য মলিস টেস্ট করা, অর্থাৎ কার্বোহাইড্রেটকে রেখে তারপরে মলিস রিয়েজেন্ট দিয়ে তারপরে H2SO4 দিলে ওই জাংশনে কি তৈরি হবে? বেগুনি বর্ণের বলয় তৈরি হবে। তাহলে এই বেগুনি বর্ণটা খেয়াল রাখবে, আর মলিস বিকারকটা খেয়াল রাখবে, আনলাইন করে রাখবে। কার্বোহাইড্রেটের শনাক্তকরণের জন্য ইউজ করা, এটাও অনলাইন করে রাখবে। ঠিক আছে, এরপরে এখানে এক এক করে ভাগ দেওয়া রয়েছে, যে মনোস্যাকারাইড সম্বন্ধে প্রথমে ডিসকাস হবে, তারপরে ডাইস্যাকারাইড, এরকম করে পরপর করে ভাগগুলো দেওয়া রয়েছে। ফার্স্ট আমরা ডিসকাস করছি মনোস্যাকারাইড সমূহ নিয়ে, যেগুলো বেসিক জিনিস সেগুলো এই ক্লাসে কভার করছি, এরপরে ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাব। মনোস্যাকারাইড কাদের বলা হয়? তাহলে মনোস্যাকারাইড আবার দু রকমের হয়, কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুযায়ী দু রকমের হয়, একটা হচ্ছে অ্যালডোজ, একটা হচ্ছে কিটোজ। অ্যালডোজ কাদের বলা হবে? অ্যালডোজ যে সকল মনোস্যাকারাইডে অ্যালডিহাইড গ্রুপ থাকে তাদেরকে অ্যালডোজ বলা হবে, যে সকল মনোস্যাকারাইডে কিটোন গ্রুপ থাকে তাদেরকে কিটোজ বলা হবে। তাই অ্যালডোজ রয়েছে, যে সকল মনোস্যাকারাইডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে তাদেরকে অ্যালডোজ বলা হবে, বুঝতে পেরেছো? আর যে সকল মনোস্যাকারাইডে কিটো গ্রুপ থাকে, সিও গ্রুপ থাকে, তাদেরকে কিটোজ বলা হয়। প্রকৃতিজাত সমস্ত কিটোজে দু নম্বর কিটোজে কিটো গ্রুপটি 2 নম্বর স্থানে অবস্থান করে, এরা আনলাইন করে রাখবে। প্রকৃতিজাত যত কিটোজ রয়েছে, মানে যে সকল কার্বোহাইড্রেটে সিও গ্রুপ থাকে, সমস্ত কিটোজে কিন্তু 2 নম্বর কার্বনে হচ্ছে 2 নম্বর অবস্থানে কিন্তু কিটো গ্রুপটা থাকে। যেরকম ফ্রুক্টোজ, এক্ষুনি দেখিয়েছিলাম না, ফ্রুক্টোজের স্ট্রাকচার CH2OH, তারপরে CO থাকে, তারপরে তো আমার পরপর এটা হচ্ছে CH2OH, এটা OH OH, তারপরে পাশে OH থাকে, এগুলো বাকিগুলোতে হাইড্রোজেন দিয়ে দেবে। দেখো সমস্ত, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে প্রকৃতিজাত সমস্ত কিটোজে কিন্তু 2 নম্বর কার্বনে CO গ্রুপ থাকে, মানে 2 নম্বর কার্বনটা হচ্ছে CO গ্রুপ। একটু করে রাখবে জাস্ট দেখার জন্য। তো কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী শ্রেণীবিভাগ, কার্বন পরমাণু অনুযায়ী আমরা তো আগেও বলেছি, মনোস্যাকারাইডগুলোকে যদি 3 কার্বন বিশিষ্ট যদি হয়, 3 কার্বন যুক্ত বিশিষ্ট হলে তখন তাকে ট্রায়োজ বলবো। যদি 4 কার্বন বিশিষ্ট যদি হয় তখন সেই মনোস্যাকারাইডকে টেট্রোজ বলবো। টেট্রা মানে 4, ট্রাই মানে 3। যদি 5টা কার্বন বিশিষ্ট যদি মনোস্যাকারাইড হয় তাহলে পেন্টোজ বলবো, পেন্টোজ সুগার বলি না। যদি 6 কার্বন যুক্ত হয় তাহলে হেক্সোজ বলবো। এবার 6 কার্বন আবার অ্যালডিহাইড রয়েছে, তাহলে কি বলবো? অ্যালডো, অ্যালডিহাইডের জন্য অ্যালডো, 6টা কার্বনের জন্য হেক্সোজ, তাহলে অ্যালডো হেক্সোজ। যদি 6 কার্বন কিন্তু কিটোন গ্রুপ রয়েছে তাহলে কিটো হেক্সোজ বলবো, অ্যালডো জায়গায় কিটো, হেক্সোজ। 5 কার্বন CHO গ্রুপ রয়েছে তাহলে কি বলবো? অ্যালডো পেন্টোজ। যদি কিটোন থাকে কিটো পেন্টোজ বলবো, বুঝতে পেরেছো? অ্যালডো হেক্সোজ, হ্যাঁ, কিটো হেক্সোজ, অ্যালডো হেক্সোজ, এইভাবে। হেক্সোজ মানে হেক্স মানে 6টা কার্বন থাকলে হেক্সোজ বলা হবে। বোঝা গেল? পেন্টোজ, হেক্সোজ এগুলো সব এখানে সব ক্লিয়ার করে দেওয়া রয়েছে। আচ্ছা, মনোস্যাকারাইড সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলেছে। এগুলো সব বেসিক জাস্ট আইডিয়া ক্লিয়ার করার জন্য। ক্রমিক সংখ্যা দিয়ে কার্বনের চিহ্নিতকরণ। অ্যালডোজ অণুর কার্বনের শৃঙ্খলে অ্যালডিহাইড গ্রুপের কার্বনকে ক্রমিক সংখ্যা 1 বসানো হয় এবং কিটোন অণুর কার্বন শৃঙ্খলের কিটো গ্রুপের নিকটতম প্রান্তীয় কার্বন পরমাণুকে ক্রমিক সংখ্যা 1 বসানো হয়। কি বলছে? যখন অ্যালডোজ হবে না, ধরো গ্লুকোজের ক্ষেত্রে CHO, তারপরে এরকম করে পরপর করে থাকে, তারপরে CH2OH থাকে, OH এরকম করে মনে রাখবে, OH। তাহলে বলছে যে অ্যালডোজের ক্ষেত্রে যেহেতু অ্যালডিহাইড থাকে, তাহলে অ্যালডিহাইডের কার্বনে 1 নম্বর কার্বন দিতে বলছে, 1 নম্বর দিতে বলছে। ইউপ্যাক নাম অনুযায়ী 1 2 3 4 5 6 এরকম করে দেবে। আর কিটোজের ক্ষেত্রে, কিটোজের তো উপরে কি থাকে? CH2OH, তারপরে হচ্ছে CO থাকে। বলছে সিওর পাশে যে কার্বনটা থাকে ওটাকে 1 নম্বর, যে প্রান্তীয় কার্বন থাকে আর কি, তাকে 1 নম্বর দিতে বলেছে। নাম্বারিং এইভাবে করবে। বলছে সিওর প্রান্তীয় অবস্থানে, এটা এই দিকে যে এলে এটা তো প্রান্তীয় কার্বন নয়, এটা তো মাঝখানে কার্বন, এই পাশের কার্বনটা কিন্তু প্রান্তীয় কার্বন, তাহলে প্রান্তীয় কার্বনের কার্বনকে কিন্তু 1 নম্বরে নাম্বারিং করতে হবে। বোঝা গেল? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, রেডে দেখা যাচ্ছে, ঠিকঠাক দেখা যাচ্ছে। ওকে, হয়ে গেল। নেক্সট হচ্ছে ডিএল কনফিগারেশন, ডিএল নামকরণ। তোমাদের এটা শেখানো হয়েছে, ডিএল নামকরণ কিভাবে করা হয়। হ্যাঁ, ডিএল নাম্বারিং তোমাদের তো এটা শেখানো হয়েছে। ডিএল হচ্ছে ওদের কনফিগারেশন বোঝানোর জন্য। কার্বোহাইড্রেটে তোমরা পড়েছো না, ডিএল হচ্ছে দিয়ে কার্বোহাইড্রেটের মানে ওই কি বলে কনফিগারেশন বোঝানো হয়, ত্রিমাত্রিকভাবে কিভাবে বিন্যস্ত রয়েছে। হ্যাঁ, তো ডিএল প্রতীকগুলি প্রকৃতপক্ষে ডিএল গ্লিসারাইডের সঙ্গে ওর মনোস্যাকারাইডের গঠনগত সম্পর্ক প্রকাশ করে। এই কথাটার মানে কি অ্যাকচুয়ালি? আচ্ছা, এখানে দেখো তো, মনোস্যাকারাইডের নামের ঠিক পূর্বে ব্যবহৃত ডিএল চিহ্নগুলি দ্বারা সংশ্লিষ্ট মনোস্যাকারাইডের কনফিগারেশন বোঝানো হয়। কনফিগারেশন মানে কি? ত্রিমাত্রিক ভাবে কিভাবে বিন্যস্ত রয়েছে, এটা হচ্ছে
কনফিগারেশন, তাই না? ওই যে আর কনফিগারেশন, এস কনফিগারেশন, এগুলো সব দেখেছিলে, সেটা ত্রিমাত্রিক বিন্যাসকে বোঝানো হয়েছিল। কিন্তু ডিএল প্রতীকগুলি প্রকৃতপক্ষে ডিগ্লিসারাইল ডিহাইড এবং হচ্ছে ওই মনোস্যাকারাইডের গঠনগত সম্পর্ক প্রকাশ করে। মানে ডিগ্লিসারাইল ডিহাইডের সংকেত হচ্ছে এইটা, সিএইচও থাকবে, এপাশে ওএইচ থাকবে, এখানে এইচ থাকবে, আর এখানে CH2OH থাকবে। এটার নাম হচ্ছে ডিগ্লিসারাইল ডিহাইড। মানে সবচেয়ে কম কার্বন বিশিষ্ট হচ্ছে কার্বোহাইড্রেটের নাম হচ্ছে ডিগ্লিসারাইল ডিহাইড। ডিগ্লিসারাইল ডিহাইড হচ্ছে সবচেয়ে সরলতম কার্বোহাইড্রেট। কেন? তুমি দেখো পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন বলা হয়েছে, তাহলে হাইড্রোক্সি গ্রুপ দুটো রয়েছে, ক্রাইটেরিয়া ফুলফিল করছে। আর কি বলেছে, ওটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ বা হচ্ছে আলোক সক্রিয়। আবার অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বলেছিল, পলিহাইড্রোক্সির জন্য দুটো OH এর জন্য পলিহাইড্রোক্সি হয়ে গেল, দুটো OH রয়েছে। অ্যালডিহাইড এবং আলোক সক্রিয় সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করছে। তাহলে সবচেয়ে কম কার্বন বিশিষ্ট বা সবচেয়ে সরলতম, এটা লিখে রাখো, সরলতম কার্বোহাইড্রেট বা হচ্ছে সবচেয়ে কম কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট হচ্ছে ডিগ্লিসারালডিহাইড। ডিগ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড, উপরে তো গ্লিসারালডিহাইড লেখা রয়েছে, ডিগ্লিসারালডিহাইড, এই যে ডিগ্লিসারালডিহাইড, এটা হচ্ছে সবচেয়ে সরলতম। এবার ডিএল নামকরণ তুমি জানো এটা ভালো করে, তোমাদের এটা হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারেনে শেখানো হয়েছে যে নিচ থেকে প্রথম কাইরাল কার্বন, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখতে হয় ধরো অনেকগুলো কার্বন রয়েছে, তখন দেখতে হয় নিচ থেকে ফার্স্ট কাইরাল কার্বন, এটা তো কাইরাল নয় কারণ দুটো হাইড্রোজেন রয়েছে, এটা কাইরাল নয়। তারপরে যে কার্বনটা এটা কিন্তু কাইরাল কার্বন, কেন? এটা OH, এটা H, আবার এটা OH, এটা H, আর এটা ধরো CH রয়েছে। তাহলে এই কার্বনের সঙ্গে চারটা ডিফারেন্ট গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এইটা পুরোটা একটা গ্রুপ, তাই না? তাহলে এইটা একটা কাইরাল কার্বন। নিচ থেকে দেখতে হবে ফার্স্ট কাইরাল কার্বন, যেটা হচ্ছে এই কাইরাল কার্বন, এর ক্ষেত্রে তো নিচ থেকে বলতে এইটা হচ্ছে কাইরাল কার্বন, এই কার্বনটা। তাহলে এই কার্বনের রেসপেক্টে দেখতে হবে, মানে এই কার্বনে দেখতে হবে, কাইরাল কার্বনে দেখতে হবে হাইড্রোজেনের রেসপেক্টে এই যে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ ডান দিকে রয়েছে না বাম দিকে রয়েছে। তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ বলতে OH গ্রুপ এখানে, তাহলে ডান দিকে রয়েছে ওই জন্য ডি দেওয়া হয়েছে। যদি বাম দিকে থাকতো তখন এল বলতাম। বুঝতে পেরেছো? তো ডিগ্লিসারালডিহাইড, এটা যদি এল গ্লিসারালডিহাইডের সংকেত বলে তাহলে এর মিরার ইমেজ নিয়ে নেবে, দর্পণ প্রতিবিম্ব নিয়ে নেবে। এরকম ভাববে না, ধরো সাপোজ এর ডি থেকে এল যেতে বলেছে, তুমি বলবে স্যার নিচটার থেকে তো ডিএল দেখা হয়, জাস্ট এইটাকে চেঞ্জ করে দেবো, এইচ কে এপাশে OH কে এপাশে করে দেবো। না, এরকম করবে না কখনো, পুরোটার মিরার ইমেজ দর্পণ প্রতিবিম্ব নিয়ে দিতে হবে, মানে এগুলো সব উল্টে যাবে। ঠিক আছে, পরে আমি দেখিয়ে দেবো, এগুলো আছে পরের দিকে। তাহলে ডিগ্লিসারালডিহাইড হচ্ছে একদম সরলতম কার্বোহাইড্রেট, ওখান থেকে এই ডিএল নামকরণের ব্যাপারটা এসছে। ঠিক আছে, ডিএল এর সঙ্গে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ডিএল এর সঙ্গে, এই ডিএল এর সঙ্গে তোমাদের আগেও বলা হয়েছে এই ছোট ডি ছোট এল এর কোনো সম্পর্ক নেই। কিন্তু ছোট ডি এটা ডেক্সট্রো রোটারি, এলটা হচ্ছে লিভার রোটারি, মানে রোটেশন ডান দিক আর রোটেশন বাম দিক, মানে ডি মানে প্লাস আর এল মানে মাইনাস। আর এই ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল তো ওই যে এইচ এর রেসপেক্টে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ ডান দিকে আর বাম দিকে, ওটাকে প্রকাশ করছে, কোনো সম্পর্ক নেই। খুব খেয়াল রাখবে, সেখানেও শিখেছি, আবারও এখানে বলে দিলাম। ঠিক আছে, তাহলে ডিএল হচ্ছে আসলে ওই ডিগ্লিসারালডিহাইড এল গ্লিসারালডিহাইডের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য ইউজ করা হয়। ডিএল প্রতীকগুলো কখনোই দক্ষিণাবর্তী বা ডেক্সট্রোরোটারি বা বামাবর্তী বা লিভারোটারি আপেক্ষিক রোটেশন, আপেক্ষিক আবর্তন বা স্পেসিফিক রোটেশনকে নির্দেশ করে না। এক্ষুনি যেটা বললাম, এডিএল কিন্তু আলাদা। এডিএল হচ্ছে ওই ডিগ্লিসারালডিহাইডের ওই ডান দিকে না বাম দিকে, ওই OH গ্রুপটা বাম দিক ডান দিকে কোন দিকে রয়েছে, ঠিক আছে, এইচ এর রেসপেক্টে। কিন্তু এর সঙ্গে ওই যে প্লাস মাইনাস বা ছোট ডি ছোট এল এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ডিএল প্রতীকের সঙ্গে মনোস্যাকারাইডের আপেক্ষিক আবর্তনের স্পেসিফিক রোটেশনের কোনো সম্পর্ক কিন্তু নেই, এটা খেয়াল রাখবে। 3 নম্বর, ফিশার অভিক্ষেপ সংক্ষেপ দ্বারা প্রকাশিত ডি শ্রেণীর কোনো মনোস্যাকারাইডের দর্পণ প্রতিবিম্ব নিলে ওই মনোস্যাকারাইডটি এল শ্রেণীভুক্ত আইসোমার তথা এননসিওমারের অভিক্ষেপ পাওয়া যায়, ফিশার অভিক্ষেপ পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট কথা, এক্ষুনি আমি বলছিলাম। ধরো সাপোজ এটা হচ্ছে ডি গ্লুকোজ, আমি ডি গ্লুকোজ কেন বলছি, কারণ ওটা তোমরা জানো মোটামুটি। ধরো ডি গ্লুকোজ, এটা OH, প্রথম দুটো OH ডান দিকে থাকে, তারপরে বাম দিক ডান দিক থাকে, H বাকিগুলো H নিয়ে যাও। এটার নাম হচ্ছে ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ কেন ডি বললাম, তার নিচ থেকে ফার্স্ট কাইরাল কার্বন এই কার্বন, এখানে H এর রেসপেক্টে দেখো OH-টা ডান দিকে রয়েছে, তাই এটা হচ্ছে ডি গ্লুকোজ। এখান থেকে যদি এল গ্লুকোজ তৈরি করতে চাই, এল গ্লুকোজ তৈরি করতে চাই, এল গ্লুকোজ কি করে পাবো? এল গ্লুকোজ যদি পেতে চাই, তুমি বলবে স্যার নিচ থেকে তো এইটা ডান দিকে রয়েছে বলে ডি গ্লুকোজ বলেছিলাম, এল গ্লুকোজ করতে হলে এই OH-টা এপাশে এটাকে এপাশে, না, এরকম করবে না। কি করতে হবে, মিরার ইমেজ নিতে হবে, দর্পণ নিতে হবে, পুরোটা দর্পণ নাও।
তাহলে দেখো 1 2 3 4, তাহলে এখানে রয়েছে সিএইচও, এখানে হচ্ছে সিএইচ টু ওএইচ। তাহলে দেখো এর দর্পণ, এই পাঁচটা দর্পণ, এখানে ওএইচ আসবে, এখানে মিরার দর্পণ দাও, তাহলে এর রিফ্লেকশন এখানে পড়বে, এর রিফ্লেকশন ওইখানে পড়বে, এখানে হাইড্রোজেন আছে, রিফ্লেকশন এখানে পড়বে, এর রিফ্লেকশন এখানে, এটা এপাশে যাবে, এইটা এপাশে যাবে, এটা এপাশে যাবে, এটা এপাশে যাবে, এটা এল গ্লুকোজ। তাহলে ডি থেকে এল গ্লুকোজ নিতে হলে দর্পণ প্রতিবিম্ব নিতে হয়, নিচের কাইরাল কার্বনকে চেঞ্জ করলে হবে না। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে রাখবে, পরীক্ষায় কোশ্চেন চলে এলে আমার বলবে না। সবাই ভুল করে কিন্তু বাবু, তুমি এই ভুলটা করবে না বাবুরাম, মনে থাকে জানো। আচ্ছা, ওকে হয়ে গেল। তাহলে ডিএল থেকে চলে এলাম। এরপর হচ্ছে প্লাস মাইনাস চিহ্নের ব্যবহার। প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস তুমি জানো, ওই যে ছোট ডি মানে হচ্ছে প্লাস আর ছোট এল মানে হচ্ছে মাইনাস। মানে স্পেসিফিক রোটেশন, এই যে স্পেসিফিক রোটেশন দেখিয়েছিলাম না, ওই যে প্লেন পোলারাইজ লাইট এরকম করে যাচ্ছে, দিয়ে ওই পোলারিমিটা টিউবের মধ্যে দিয়ে বেরোনোর পরে যদি এইরকম সেম ভাবে থাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যদি ডান দিকে রোটেট করে যায় তখন ডি, আর বাম দিকে রোটেট করে গেলে এল বলা হয়েছিল। তো এটাই বলেছে যে ডিএল চিহ্নের পরেই বন্ধনীর মধ্যে প্লাস মাইনাস চিহ্ন বসানো হয়। এগুলি যথাক্রমে দক্ষিণাবর্তী বা ডেক্সট্রো এবং বামাবর্তী বা লিভো আপেক্ষিক আবর্তনকে বোঝায়। আলোক সক্রিয় যৌগের কনফিগারেশনে ডিএল এর সঙ্গে আবর্তনের প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই। আবারও সেই কথা বলেছে, ডিটা দেওয়া হচ্ছে, প্রথম ডিটা দেওয়া হচ্ছে তোমার ওই ডান দিকে ওয়েজ না বাম দিকে ওয়েজ রয়েছে, আর তারপরে প্লাস দেওয়া হচ্ছে বা প্লাস বা মাইনাস দেওয়া হচ্ছে ও রোটেশনের জন্য। এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ডি হলে যে প্লাস হবে, ডি হলে যে মাইনাস হবে না, এটাও কোনো রিলেশন নেই। প্লাস মাইনাস দেখা হয় প্র্যাকটিক্যালি, এটা হচ্ছে তার ইনহারেন্ট ক্যারেক্টার। বোঝা গেল? যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ের কনফিগারেশন ডি, এটাও ডি গ্লুকোজ, এটাও এটা হচ্ছে ডি গ্লুকোজ, এটা ডি ফ্রুক্টোজ, কিন্তু আপেক্ষিক আবর্তনের প্রকৃতি যথাক্রমে ধনাত্মক, মানে গ্লুকোজের ক্ষেত্রে আমরা ডি প্লাস গ্লুকোজ লিখি, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে ঋণাত্মক, মানে ডি মাইনাস ফ্রুক্টোজ লিখি, এরকম ডি মাইনাস ফ্রুক্টোজ লিখি। বুঝতে পেরেছো? সুতরাং তার সঙ্গে এর ডিএল এর সঙ্গে প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই। সুতরাং এটা বলেছে আপেক্ষিক আবর্তনের প্রকৃতি ও মান পরীক্ষা দ্বারা নির্ণীত ফল থেকে জানা যায়। এই আপেক্ষিক আবর্তন যেটা, ওই যে রোটেশন, এই যে এক্ষুনি প্লেন পোলারাইজ লাইটের যে এই যে রোটেশন, ডান দিকে নাকি বাম দিকে রোটেশন, হ্যালো অ্যালকেনে পড়িয়েছি এগুলো সব। তাহলে সেই রোটেশন কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে পাওয়া যাবে, এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যাবে, এটা কিন্তু তুমি বাইট থেকে তুমি কখনো বুঝতে পারবে না। বোঝা গেল? নেক্সট হচ্ছে এপিমার। এপিমার, এপিমার তারপরে হচ্ছে অ্যানোমার নাকি? আচ্ছা, এরপরে হচ্ছে এপিমার। এইগুলো ছোট ছোট জিনিসগুলো একটু বলে দিই, তারপরে আমরা পরের ক্লাসে বাকি জিনিসগুলো ডিসকাস করবো। এরপর হচ্ছে এপিমার। এপিমার কি জিনিস? বলছে 3 বা তার থেকে বেশি অপ্রতিসম কার্বন পরমাণু থাকবে। 3-এর থেকে বেশি অপ্রতিসম কার্বন বলতে কাইরাল কার্বন আর কি, কাইরাল যে কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন বলা হয়। তাহলে 3 বা তার থেকে বেশি কাইরাল কার্বন থাকবে, এবং যাদের একটি মাত্র কার্বন পরমাণুর কনফিগারেশনের পার্থক্য থাকবে, তাদেরকে বলা হচ্ছে একে অন্যের এপিমার। একটা উদাহরণ দিই, না হলে তুমি বুঝতে পারবে না। একটা উদাহরণ দিই তোমাকে নাকি। আচ্ছা, এখানে যেগুলো লিখছি এগুলো তোমরা তুলে নেবে, ঠিক আছে? এর পিডিএফ আমরা দেবো না, এই পিডিএফ তুমি খাতায় নোট করে নেবে। এই যে পিডিএফ এখানে লিখছি, কোনো কিছু লেখা কিন্তু এখানে পাবে না, উইদাউট অ্যানোটেশনে তোমাদের কাছে পিডিএফ যাবে, কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ধরো সাপোজ ডি গ্লুকোজ, তাহলে সিএইচও, এটা হচ্ছে ওএইচ 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 ওএইচ, এটা এইচ, এটা এইচ, এটা এইচ এইচ, আর এটা সিএইচ টু ওএইচ। হলো? এর কটা কাইরাল কার্বন আছে? 1টা, 2টো, 3টা, 4টা, ঠিক আছে? এগুলো হচ্ছে সব কাইরাল কার্বন। এর ক্রস আর একটা দাগ, কি অদ্ভুত দেখো। হ্যাঁ, এইরকম করে জিনিসটা দিয়ে দিলে এটা হচ্ছে পুরোপুরি ভুল বোঝাচ্ছে, আবার এই জায়গাটায় একটা এইরকম টেনে দিলে খুবই ইম্পর্টেন্ট বোঝাচ্ছে। কি অদ্ভুত, তাই না? দেখো, এইটা যদি এইরকম করে দিই, তাহলে এটা হচ্ছে একটা ভুল, মানে রং জিনিসকে এটা রিপ্রেজেন্ট করছে। আবার এইরকম একটা দাগ টেনে দিলে খুবই ইম্পর্টেন্ট বোঝাচ্ছে। সেরা, ওয়াও, দারুণ জিনিস, দারুণ, সেরা সেরা সেরা। হ্যাঁ, ক্রস, দুটো টানলে ক্রস, আবার একটা টেনে দিলে পুরো প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। হ্যাঁ, মজাই মজা। যাই হোক, আমরা কি দেখছিলাম? এটা হচ্ছে আমরা
কাইরাল কার্বন, তাহলে 3 বা 3-এর অধিক কাইরাল কার্বন বা অপ্রতিসম কাইরাল থাকতে হবে। বলছে তাদের মধ্যে কোনো একটা কাইরাল কার্বনের কনফিগারেশন আলাদা হবে। আমি একটা এইরকম একটা স্ট্রাকচার লিখছি, আর একটা স্ট্রাকচার লিখছি, শুধুমাত্র এই যে এইটা দেখো কার্বনের নাম্বারগুলো দিয়ে আমি কার্বনের, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 নম্বর কার্বন, এটা 4, এটা 5, এটা 6 নম্বর কার্বন। শুধু এই কার্বনের শুধু OH-টাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখো এই জায়গাটা কি ছিল, OH-টা ডান দিকে ছিল, আমি বাম দিক করে দিলাম, H-টা এখানে ডান দিক করে দিলাম, ঠিক আছে। তাহলে শুধু চেঞ্জ করলাম কোন জায়গাটায়, এই জায়গাটা শুধু চেঞ্জ করলাম। তাহলে এখানে তিনের থেকে অধিক কাইরাল কার্বন রয়েছে এবং শুধুমাত্র একটি কাইরাল কার্বনে, দেখো একটি কাইরাল কার্বনে কনফিগারেশন আলাদা। এর যদি আর কনফিগারেশন হয় এ দেখবে এস, বা এ যদি এস হয় এখানে দেখবে আর, ত্রিমাত্রিক বিন্যাস আলাদা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তখন এই দুটো আইসোমারকে কি বলবো, এই দুটো আইসোমারকে পরস্পরের কি বলবো, এরা হলো পরস্পরের এপিমার বলবো, পরস্পরের এপিমার বলবো, এপিমার বলবো। দেখো একটু ছেড়ে রেখেছি, তার কারণ একটা রয়েছে, যেহেতু 2 নম্বর কার্বনের কনফিগারেশন আলাদা, এটা আর হলে এটা এস হচ্ছে, শুধু উল্টা আর সব একই। তাহলে যেহেতু 2 নম্বর কার্বনের কনফিগারেশন আলাদা, তাই আমরা বলবো এটা C2 এপিমার বলবো। তাহলে এরা হলো পরস্পরের C2 এপিমার। এর নাম কি জানো, এর নাম হচ্ছে ডি গ্লুকোজ, এর নাম হচ্ছে ডি গ্লুকোজ, আর এর নাম হচ্ছে ডি ম্যানোজ, DMANNOAC, ডি ম্যানোজ। তাহলে পরে তোমরা শিখে যাবে, এই ম্যানোজের স্ট্রাকচারও তোমাদের শিখিয়ে দেবো, এর পরের ক্লাসে তোমাদের শিখিয়ে দেবো কিভাবে আঁকতে হয়, সমস্ত শিখিয়ে দেবো, মুখস্থ করতে হবে না। তাহলে ডি গ্লুকোজ আর ডি ম্যানোজ হচ্ছে পরস্পরের কি এপিমার, C2 এপিমার। তাহলে কখনো যদি এরকম পরীক্ষায় এখান থেকে সবসময় কোশ্চেন আসে, প্লিজ একটু একদম খেয়াল রাখবে, একেবারে ভুলবে না, যে একটি জায়গায় যদি কনফিগারেশন আলাদা হয় তখন সেটাকে বলা হচ্ছে এপিমার, ঠিক আছে। দুটো জায়গায় হলে কিন্তু এপিমার বলবো না কিন্তু। তাহলে এটা হচ্ছে C2 এপিমার 2 নম্বরে। সেই রকম ভাবে গ্লুকোজ আর গ্যালাক্টোজ এরা দেখবে C4 এপিমার হয়। তোমাদের পরে আমি দেখাবো, দেখবে গ্যালাক্টোজের ক্ষেত্রে স্ট্রাকচারটা শুধু এই জায়গায় চেঞ্জ হয়, গ্যালাক্টোজের ক্ষেত্রে ওইটা এ পাশে, এইটা এ পাশে চলে আসে। তাহলে কি বলবো, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজ হচ্ছে C4 এপিমার, তার কারণ 4 নম্বর কার্বনের শুধু কনফিগারেশন আলাদা হবে। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন লেখা কোশ্চেন হতো না, লেখা কোশ্চেনে কিন্তু এই এপিমারের ডেফিনেশন আসতো, উদাহরণ দিত, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে খেয়াল রাখবে বাবু। বলছে 3 বা ততোধিক অপ্রতিসম কাইরাল কার্বন বিশিষ্ট, মানে পরমাণু বিশিষ্ট আলোকীয় সমবায়বগুলি, সমবায় দুটো থাকতে হবে অবশ্যই, দুটোকে একে অন্যের, এটা তো আইসোমার, এপিমার তো টাইপ অফ আইসোমার, তাহলে দুটোকে একে অন্যের মানে এপিমার বলবো, মানে একজন হলে এপিমার হবে না, দুজনকে একে অন্যের সাপেক্ষে বলবো, জোড় দরকার, এপিমার হচ্ছে জোড়। সমবায়গুলি যদি একটি মাত্র কার্বন পরমাণুর কনফিগারেশন পার্ট থাকে তখন সমবায়গুলোকে পরস্পরের এপিমার বলা হবে। যেমন ডি গ্লুকোজ, ডি গ্যালাক্টোজ, আচ্ছা গ্যালাক্টোজ দিয়েছে, এটা হচ্ছে C4 এপিমার। আর একটা হচ্ছে ডি গ্লুকোজ আর ডি ম্যানোজ, এটা হচ্ছে C2 এপিমার। তাহলে ডি গ্লুকোজ আর ডি ম্যানোজ হচ্ছে পরস্পরের C2 এপিমার, ঠিক আছে। খেয়াল রাখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে করে রাখবে। মনোস্যাকারাইডগুলির আলোকীয় সমবেবের সংখ্যা, এখান থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সমবেবের সংখ্যা এখান থেকে জিজ্ঞাসা করে, কিছুই নয়, তুমি দেখবে যে এই যে স্যাকারাইডগুলো, মনোস্যাকারাইডগুলো কতগুলো কাইরাল কার্বন রয়েছে, দেখবে কাইরাল কার্বন কটা রয়েছে, এখানে কাইরাল কার্বন কটা, এখানে কাইরাল কার্বন 4টা। গ্লুকোজের ক্ষেত্রে যদি বলি, বলছে 2n সংখ্যক হচ্ছে ওর আইসোমার থাকবে, এনটা কি, কতগুলো কাইরাল কার্বন রয়েছে, অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন রয়েছে। তাহলে এখানে 4টা রয়েছে, 4টা মানে এখানে আসবে 2^4, মানে কতগুলো, 2 দুগুণে 4, 2 গুণে 8 দিয়ে 16টা, টোটাল হচ্ছে 16টা আইসোমার হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু জিনিসগুলো আসে। তাহলে 4টা কাইরাল কার্বন বিশিষ্ট টোটাল কত ধরনের মনোস্যাকারাইড হতে পারে, 16 ধরনের মনোস্যাকারাইড হতে পারে। পরের দিন আমি সব ডিসকাস করব এগুলো, পরের ক্লাসে, পরের দিন মানে পরের ক্লাসে আমি দেখিয়ে দেবো যে 4টা কাইরাল কার্বন থাকলে কি করে 16টা আইসোমার থাকতে পারে। যদি 3টা কাইরাল কার্বন থাকে তাহলে 2^3 মানে 8টা আইসোমার আসবে, সব দেখিয়ে দেবো আমি তোমাদের, ঠিক আছে। তো এইটাই বলেছে যে n সংখ্যক অসদিশ অপ্রতিসম কার্বন, মানে কাইরাল কার্বন আর কি, মানে অসদিশ কিন্তু, মানে হ্যাঁ একই রকম নয়, আলাদা টাইপের অপ্রতিসম বা কাইরাল কার্বন যদি থাকে তখন আলোকীয় সমবেবের সংখ্যা হচ্ছে 2n। যেমন হচ্ছে অ্যালডো হেক্সোজের অণুতে, অ্যালডো হেক্সোজ, অ্যালডো মানে অ্যালডিহাইড, হেক্সোজ বলছে মানে 6টা কার্বন থাকবে। দেখো 6টা কার্বন থাকবে মানে এখানে CHO এক নম্বর কার্বন, এখানে CH2OH নিয়ে নিয়েছে, এটা 6 নম্বর কার্বন। দেখো
এগুলো কাইরাল নয়, এটাও কাইরাল নয়, এটাও কাইরাল নয়। তাহলে অ্যালডোহেক্সোজের টোটাল কাইরাল কার্বন কটা? 1 2 3 4টা। হেক্সোজ ভেবে আবার 6টা করে দেবে না, কিন্তু খুব ভুল করে ফেলো তোমরা। অ্যালডোহেক্সোজ বলেছে তুমি 6টা কাইরাল কার্বন ধরে না। সিএইচও একটা কার্বন নিয়ে নিয়েছে, এটা কাইরাল কার্বন নয়। আর CH2OH এটাও কাইরাল কার্বন নয়, দুটো হাইড্রোজেন রয়েছে, এটা কাইরাল কার্বন নয়। 4টা কাইরাল কার্বন, তাহলে দুটো বাদ দিয়ে দিতে হবে। যত ওজ বলবে, ধরো পেন্টোজ, তাহলে কটা কাইরাল কার্বন? দুটো বাদ দিয়ে দাও, তাহলে 3টা। টেট্রোজ 4টা টোটাল, দুটো বাদ দাও, তাহলে দুটো কাইরাল কার্বন রয়েছে। ঠিক আছে, তো অ্যালডোহেক্সেজের 4টা কাইরাল কার্বন রয়েছে, অপ্রতিসম কার্বন রয়েছে, অসদিশ অপ্রতিসম মানে একই রকম নয় আর কি, অসদিশ বলতে আলাদা আলাদা রকমের। তাহলে টোটাল সময় হচ্ছে 16টা। ঠিক আছে, কিটোহেক্সোজের ক্ষেত্রে সেরকম 3টি অপ্রতিসম কার্বন কাইরাল কার্বন রয়েছে। কিটোহেক্সোজের ক্ষেত্রে 3টি কেন? তুমি বলবে স্যার কিটোহেক্সোজের ক্ষেত্রে 3টি কেন? কিটোহেক্সে ধরো, কিটোহেক্সোজের একটা উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ। দেখো এর ক্ষেত্রে আমরা দেখিয়ে দিচ্ছি, সিও থাকে, আর বাকিটা তো গ্লুকোজের মতো। নিচটা হচ্ছে CH2OH, এবার বুঝতে পেরে গেছো, OH OH, এটা তো ফ্রুক্টোজের সঙ্গে ডি ফ্রুক্টোজ, এইচ, এটা এইচ। দেখো এটা তো কাইরাল নয়, এইটা কাইরাল নয়, এটা কাইরাল নয়, এখানে 3টে বাদ যাবে, এখানে 3টে বাদ যাবে, এইটা একটা, এটা একটা, আর এটা একটা। 3টা কাইরাল, 2 টু দি পাওয়ার n, মানে 8টা টোটাল হবে। ঠিক আছে, এখানে 8টি কাইরাল কার্বন হবে। ঠিক আছে, পেন্টোজ সমূহ, যেটা এক্ষুনি বললাম, পেন্টোজ, অ্যালডো পেন্টোজ হতে পারে। অ্যালডো পেন্টোজ মানে অ্যালডিহাইড থাকবে, 5টা কার্বন থাকবে। তাহলে এক্ষেত্রে ভিন্ন কার্বন কটা থাকবে? অপ্রতিসম, অসদিশ অপ্রতিসম কাইরাল কার্বন কটা থাকবে? 3টে। হেক্সোজের মানে অ্যালডোজের ক্ষেত্রে তো তোমাকে দুটো বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এগুলো সব নামগুলো দিয়েছে, আমি পরের দিন সব শিখিয়ে দেবো, পরের ক্লাসে আমি সব শিখিয়ে দেবো। হ্যাঁ, বলছে টোটাল 8টা আসবে কি করে, তার কারণ হচ্ছে যখন অ্যালডো পেন্টোজের ক্ষেত্রে টোটাল স্ট্রাকচার হবে রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ আর লাইসোজ। এদের প্রত্যেকটা মিরার ইমেজ নিলে টোটাল 4 দুগুণে 8টা আমরা পেয়ে যাবো। একটা ডি কনফিগারেশন, একটা এল কনফিগারেশন, সব শিখিয়ে দেবো পরের দিন। ঠিক আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালডো পেন্টোজ হলো ডি রাইবোজ, এটা তো নিউক্লিক অ্যাসিডে থাকে, ওই যে রাইবোজ, ডিঅক্সি রাইবোজ। আসবো আসবো আসবো, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালডো পেন্টোজ হলো ডি রাইবোজ। আমরা পরের ক্লাসে আমরা এই সেকশনটা দেখবো। আচ্ছা, হেক্সো সমস্ত আমরা বললাম, হেক্সো যে টোটাল 16টা থাকবে। 16টা কি করে আসবে, এইখানে আমরা কিন্তু এই জিনিসটা পরের দিন তোমাকে শেখাবো, যে কি করে এই যে ডিগ্লিসারাইলডিহাইড থেকে অ্যারাইথ্রোজ এলো, থ্রিওজ এলো, সেখান থেকে আবার রাইবোজ এলো, ডি অ্যারাবিনোজ এলো, জাইলোজ এলো, লাইসোজ এলো, আবার সেখান থেকে কি করে আবার অ্যালোজ, অ্যালটোজ, গ্লুকোজ, ম্যানোজ, গুলোজ, আয়োডোজ, গ্যালাক্টোজ, ট্যালোজ এলো, সব শিখে দেবো। এগুলো সবই হচ্ছে মনোস্যাকারাইড, এগুলো সবই হচ্ছে মনোস্যাকারাইড। একটা সুন্দর ডায়াগ্রাম এখানে আঁকা রয়েছে, এই জিনিসটা কি করে আঁকা হবে তোমাকে চুটকি মে চুটকা একদম তুমি ইজিলি মনে রাখতে পারবে, মুখস্থ করতে হবে না, কোথায় ডান দিক কোথায় বাম দিক সব শিখিয়ে দেবো সুন্দর করে একটা টেকনিকের মাধ্যমে, তোমাদের কোনো মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তো পরের দিন আমরা এইটা থেকে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আশা করছি আজকে ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এই জায়গা থেকে কিন্তু আগের পরের ক্লাসটা আমরা শুরু করব। আর ভালো করে জিনিসগুলো বুঝবে, তোমাদের তো এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আসবে, ছোট ছোট কোশ্চেন আসবে, তো লাইন বাই লাইন ভালো করে পড়বে, যেগুলো বললাম বুঝবে ভালো করে, আর কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ঠিকঠাক লাগে অবশ্যই ফিডব্যাক সেকশনে ফিডব্যাক দিও, অ্যাপে গিয়ে রেটিংটা দিতে ভুলবে না, রেটিংটা খুবই ইম্পর্টেন্ট। ভালো লাগলে অবশ্যই রেটিংটা ঠিকঠাক দেবে, এবং সেখানে একটা পজিটিভ কমেন্ট দিয়ে আসবে। আমরা যেভাবে পড়াই, যেভাবে পরিশ্রম করি, তা অবশ্যই লিখে আসবে তুমি কতটা বেনিফিটেড হও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পরের ক্লাসে আবার কথা হবে, দেখা হবে, আলোচনা হবে, পড়াশোনা চলতে থাকবে। হ্যাঁ, ততক্ষণের জন্য আজকে টাটা, ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো, পরের ক্লাসে আবার দেখা হবে, বাই।